আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে একটু জানান যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি দেখে নিচ্ছি সাউন্ড ক্লিয়ার কিনা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে একটু জানান যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি দেখে নিচ্ছি সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। অনেকদিন পরে আপনাকে দেখলাম। আচ্ছা আচ্ছা, আসলে এই দেখা তো দেখা না, হ্যাঁ, একতরফা দেখা আর কি দেখা বলেন। সাউন্ড ক্লিয়ার। আসলে আমরা শুরু করি। আজকের ক্লাস হচ্ছে ভয়েস সেন্স। ঠিক আছে, যে আমরা হাই স্কুলে উঠে মনে শুরু করেছিলাম নাকি, হাই স্কুল থেকেই ভয়েস চেঞ্জের সাথে পরিচিত। এখন আমাকে জানতে হবে যে আসলে ভয়েসের এই পার্টটা এত বেশি গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য, নট অনলি বিসিএস প্রিলিমিনারি, বিসিএস রিটেন, বিসিএস ভাইবা থেকেও প্রশ্ন হতে পারে। এখান থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা খুব ভালোভাবে শেখা উচিত। আচ্ছা, আসুন আমরা শিখে ফেলি। তবে পরীক্ষায় কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা অনেক সহজ আসে, ভয়েসটা অনেক সহজ আসে, কিন্তু রিটেন পরীক্ষায় কঠিন আসে। এখন বলবেন রিটেন ভয়েস কীভাবে আসে? রিটেনে প্রচুর ভয়েস দরকার হয়, প্যাসিভে লেখার অভিজ্ঞতা তৈরি করতে হয় রিটেনে ভালো করতে হলে। আসুন আমরা ভয়েস সেন্সে প্রথমে দেখব যে জিনিসটা, সেটা হচ্ছে ভিভার্ভ। এই ভিভার্ভ হচ্ছে, ভিভার্ভ ইজ দ্য হার্ট অফ প্যাসিভ। প্যাসিভের হৃদয় বলা হয়, প্যাসিভের রক্ত হচ্ছে ভিভার্ভ। ভিভার্ভ ছাড়া কোনো প্যাসিভ সেন্টেন্স তৈরি হয় না। যদি সেন্টেন্স তৈরি হয়, ওই সেন্টেন্সটি ভুল। ভিভার্ভ ছাড়া যদি অপশনে কোনো প্যাসিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে দেওয়া হয়, তাহলে ওই সেন্টেন্সটি অথবা ওই সেন্টেন্সগুলো আপনি কখনও আইডেন্টিফাই করবেন না, বা ওই সেন্টেন্সগুলো লাগবে না। ভিভার্ভ কি? ভিভার্ভ হচ্ছে 7টি ভিভার্ভ। দেখুন, আমরা ছোটোবেলা থেকে যে মূল ভার্বগুলো পড়েছি, মূল ভার্ব কীভাবে পড়েছিলাম? মূল ভার্ব এই 3টি ভার্বের সমন্বয়ে পড়েছি না? V1, V2, V3, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। পড়েছিলাম ডু, এখানে ডিড, ডান, এভাবে তো পড়েছি, ডু ডিড ডান। পড়েছিলাম গো, ওয়েন্ট, গন, এইভাবে পড়েছিলাম কিন্তু, তাই না? রাইট, রোট, রিটেন, হ্যাভ, হ্যাড, হ্যাড, এভাবে পড়েছিলাম। ঠিক একইভাবে আমরা বিভার্বগুলো পড়ব। বিভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্মে কোন বিভার্ব বসে, পাস্ট ফর্মে কোনগুলো বসে, এবং পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপে কোনগুলো বসে। ভার্ব অনের মধ্যে আছে 4টি, বি, এম, আর অ্যান্ড ইজ। এই 4টি বিভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে। 4টি বিভার্ব। বি, এটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়, এম, আর, ইজ সাবজেক্ট অনুযায়ী, তাই না? বি তো সবটার সাথে ব্যবহার হয়, কারণ বিটা হচ্ছে বেস ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম কিন্তু বেস ফর্ম, এটা হি এর সাথে বি, আয়ের সাথে বি, দে এর সাথে বি, রাসেলের সাথে বি, জয়নের সবার সাথে বি, কিন্তু এগুলো সাবজেক্ট অনুযায়ী হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এগুলো অনুযায়ী হয়। আচ্ছা, এরপরে ওয়াজ, ওয়্যার, পাস্ট টেন্সে আছে 2টা, ওয়াজ, ওয়্যার, এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে 1টি, মোট 7টি। তাহলে বিভার্ব কয়টি? 7টি। কী কী? প্রেজেন্ট ফর্মে আছে 4টি, প্রেজেন্ট ফর্মে 4টি, বি, এম, আর, এস, 4টি। আর 4টির অর্ধেক 2টি, 2টির অর্ধেক 1টি, মোট 7টি। 4টির অর্ধেক 2টি, 2টির অর্ধেক 1টি, মোট 7টি। এই 7টি হচ্ছে বিভার্ব। 7টি, কয়টি? 7টি। প্রথমে 4টি, তারপরে 2টি, তারপরে 1টি। এখন আমরা চলে আসবো, একটি মাত্র নোট আমরা শিখব, এই প্যাসিভের বেসিক নোট। এটা হচ্ছে যে বেসিক নোট এবং খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ভয়েস চেঞ্জ করার জন্য, প্যাসিভ শেখার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট নোট হচ্ছে এই নোটটি, বেসিক নোট। এই বেসিক নোট যদি আপনার জানা থাকে, আর যদি বিভার্ব চেনা থাকে, বিভার্বগুলো যদি আপনি ভুলে না যান, যদি এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড ঢুকায় না ফেলেন, যদি এখানে ডু, ডাজ, ডিড ঢুকিয়ে না ফেলেন। আমরা তো এই বিভার্বের সাথে অনেক কিছু মিক্সড করে ফেলি। আমরা বলি ডু, ডাজ, ডিড, এগুলো কিন্তু বিভার্ব, হ্যাঁ। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো এক প্রকার বিভার্ব। এগুলো আমাদের দোষ না, অনেক টিচার আমাকেই পড়িয়েছেন, আপনাকেও অনেক টিচার পড়িয়েছেন। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে বিভার্ব না, এগুলো বিভার্ব না, এগুলো হ্যাভ ভার্ব বা এগুলো অক্সিলারি ভার্ব। ডু, ডাজ, ডিড এটা অক্সিলারি ভার্ব, এগুলো এমফ্যাটিক ভার্বও হতে পারে, অক্সিলারি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড অক্সিলারি। বিভার্ব হচ্ছে এই 7টি, 4টি, 2টি, 1টি, 4টি, 2টি, 1টি, মনে রাখবেন। এখানে ডু, ডিড, ডান যেমন, এখানে এই যে বি, এম, আর, ইজ, ওয়াজ, ওয়্যার, বিন তেমন, একই কথা। তাহলে নোট যেটা লিখবো সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে, মানে অ্যাক্টিভে মূল ভার্ব, অ্যাক্টিভে মূল ভার্ব যে রূপে থাকবে, প্যাসিভে
বি ভার্ব সেরূপ হবে এবং বি ভার্বের পর মূল ভার্বের V3 হবে। এইটা হচ্ছে বেসিক নোট। বেসিক নোটের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যখন প্যাসিভ করব তাহলে অ্যাক্টিভের মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, প্যাসিভের বি ভার্ব প্রেজেন্ট ফর্ম থেকে, যে বি ভার্ব এই যেগুলো বি ভার্ব, প্যাসিভের বি ভার্বটা প্রেজেন্ট ফর্ম থেকে নেব, এই চারটির যে কোনো একটি। অ্যাক্টিভের মূল ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, পাস্ট ফর্মে যে পাস্ট টেন্স পাস্ট ফর্মে থাকে, ডিড, ওয়েন্ট, হ্যাঁ এরকম যদি থাকে, রোট এরকম যদি থাকে, তাহলে প্যাসিভের বি ভার্বটা নেব আমরা ওয়াজ অথবা ওয়্যার। অ্যাক্টিভের মূল ভার্ব যদি ডান, গান, রিটেন, ইটেন এমন থাকে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, ভার্বের 3 নম্বর ফর্মে থাকে অ্যাক্টিভের ভার্বটা, মূল ভার্বটা, তাহলে প্যাসিভের বি ভার্ব আমরা নেব এখান থেকে, এই যে বিনটা। এরপরে অ্যাক্টিভের যে ভিতরিটা, এই যে মূল ভার্ব, বি ভার্বের পরে মূল ভার্বের যে ভিতরি, এটা বসিয়ে দিলে কিন্তু প্যাসিভ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনি, আগে যে মুখস্থ রুলসগুলো ছিল এগুলো ভুলে যান দয়া করে, এবং আগে যে মুখস্থ বিদ্যা দিয়ে আপনি আইট রাইস ইটেন বাই মি এগুলো সেন্টেন্স করেছিলেন, দয়া করে এগুলো ভুলে যান, ক্লাসটা এনজয় করতে পারবেন। যদি এগুলো মনে থাকে ক্লাস এনজয় করতে পারবেন না, ওগুলো ভুলে যেতে হবে। যদি ভুলে যাওয়াটা অনেক কঠিন, এক কথায় তো আপনি ভুলবেন না, এটা তো বহুদিনের ভালোবাসা, বহুদিনের লালন করা ভিতরে জিনিস, এটা তো আপনি একদিনে ভুলে যাবেন না, তাই না? আপনার তো অনেক কিছু মুখস্থ আছে, কিন্তু পরীক্ষায় দিলে আর পারি না। এখনও টেস্ট দিলে আপনি ভুল করবেন, কিন্তু লাভ কি? যদি এটা সায়েন্স হয়, যদি এই সূত্র সায়েন্টিফিক হয়, তাহলে তো আপনি ভুলবেন না, তাহলে আপনি আগেরগুলো ভুলে যান, দেখবেন আপনি মজা পাবেন। এখানে আরেকটা কথা একটু লিখে রাখতে পারি ব্র্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে কথা লিখে রাখেন, সেটা হচ্ছে অ্যাক্টিভে ডু, ডাজ, ডিড, এই তিনটা ভার্ব। অ্যাক্টিভে ডু, ডাজ, ডিড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসলে, অক্সিলিয়ারি ভার্ব সাহায্যকারী ভার্ব, হ্যাঁ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসলে প্যাসিভে এগুলো অনুযায়ী, মানে ডু, ডাজ, ডিড অনুযায়ী, এগুলো অনুযায়ী বি ভার্ব বসে। আচ্ছা, অনেকের কাছে মনে হচ্ছে কি যেন পড়ছি, কেমন লাগছে, এমন লাগবে, কারণ বাংলাদেশের বইগুলোতে এরকম কোনো সংজ্ঞা লেখা নাই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় ভয়েস চেঞ্জের কোনো টপিকে এরকম কোনো সংজ্ঞা আপনি পাবেন না। হ্যাঁ, যদি পাই তাহলে আমার কোনো স্টুডেন্ট হবে বা আমার কাছ থেকে ধার করেছে এরকম কোনো হবে, তার হচ্ছে এরকম কোনো সংজ্ঞা আপনি পাবেন না। এটা দীর্ঘদিন গবেষণা করে তৈরি, এবং এটার ব্যতিক্রম বা এটাকে মানে অ্যাভয়েড করে বা এটাকে ভিন্ন রূপ ধারণ করে অন্য কোনো নোট বা অন্য কোনো মানে কোনো সেন্টেন্সের এটা প্রয়োগ করা যাচ্ছে না, ব্যাপারটি এমন কখনো হয়নি আমার লাইফে। দেখেন, অ্যাক্টিভে মূল ভার্ব যেমন থাকবে, আমি কোনো কিছু নোট মুখস্থ করবো না, শুধু অ্যাক্টিভে মূল ভার্ব যেমন থাকবে প্যাসিভে বি ভার্বটা তেমন বসাবো। অ্যাক্টিভে মূল ভার্ব যদি V1 থাকে, প্যাসিভে মূল বি ভার্বটা V1 বসাবো। অ্যাক্টিভে মূল ভার্ব যদি V3 থাকে, অ্যাক্টিভে মূল ভার্ব তোমরা চিনবে একটা সেন্টেন্স, মূল ভার্ব না চিনলে আবার বিপদ আছে, মূল ভার্ব চিনতে হবে। তাহলে সেন্টেন্সগুলো আমরা একটু দেখি, মুখস্থবিদ্যা বলে যান। 16তম বিশেষের প্রশ্ন, শিলা ইজ 16তম সবগুলো সহজ প্রশ্ন আসছে, আর কঠিন বানাই আমরা, এই জন্য কঠিন আমরা বানাই, এই জন্য আমি নোটও দিয়ে দিছি, কিছু কঠিন নোট দিয়ে দিচ্ছি, আর ইচ্ছা করে পড়বেন আর মরবেন, পরীক্ষায় আসবে না। শিলা ইজ রাইটিং আ লেটার, প্রিলিমিনারি প্রশ্ন, শিলা ইজ রাইটিং আ লেটার। তো প্যাসিভ চেঞ্জ করার সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করার সময় একটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে সেই সব সেন্টেন্সের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, যেসব সেন্টেন্সের মধ্যে ট্রানজিটিভ ভার্ব রয়েছে, মনোট্রানজিটিভ ভার্ব রয়েছে, ডাইট্রানজিটিভ ভার্ব রয়েছে। এগুলো কি ভার্ব? এগুলো ভার্ব অবজেক্ট গ্রহণ করা ভার্ব। যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তার নাম হচ্ছে মনোট্রানজিটিভ, তার নাম ট্রানজিটিভ, তার নামে ডাইট্রানজিটিভ, এটা আমরা পড়েছি। তাহলে যে সমস্ত সেন্টেন্সে অবজেক্ট থাকে না সেই সব সেন্টেন্সকে কখনো প্যাসিভ করতে হয় না, এটা হয় না। ব্যতিক্রম কিছু আছে সেটা ভিন্ন কথা। সেই সমস্ত সেন্টেন্সকে প্যাসিভ করতে হয় যেসব সেন্টেন্সের ট্রানজিটিভ ভার্ব রয়েছে, যেসব সেন্টেন্সের মধ্যে অবজেক্ট রয়েছে, যেসব সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট রয়েছে, যেসব সেন্টেন্সের মধ্যে একটা অবজেক্ট রয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। যদিও প্রিলিমিনারি পরীক্ষায় সুযোগ আছে
অনেক যেখানে অ্যাডভার্ব বসিয়ে দেয়, সেগুলো আমরা শিখবো। কিন্তু মূল কথা হচ্ছে যে সেই সমস্ত সেন্টেন্সকে অ্যাক্টিভে প্যাসিভ করতে হয় যেসব সেন্টেন্সের মধ্যে অবজেক্ট রয়েছে, যেসব সেন্টেন্সের মধ্যে ট্রানজিটিভ, মনোট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ ভার্ব রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের ওই অবজেক্টটা সাবজেক্টে চলে আসে। অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট, আবার প্যাসিভের অবজেক্টটা অ্যাক্টিভের সাবজেক্ট। ব্যাপারটি এমন, এটা আমরা জানি। শি ইজ রাইটিং, শি ইজ রাইটিং, শিলা বা শি যেটা, শিলা ইজ রাইটিং, শিলা লিখছে। কি লিখছে, কি লিখছে, কি লিখছে, এটা মূল ভার্ব। কি লিখছে, একটি চিঠি, তাহলে এটা অবজেক্ট। তার মানে এটা অবশ্যই অনায়াসে নিঃসন্দেহে প্যাসিভ করা যায়, প্যাসিভ করা উচিত। তাহলে আল এটার সামনে চলে আসবে। আসলো, মুখস্থবিদ্যা বলে যান, সামনে চলে আসলো। এই সেন্টেন্সটির মূল ভার্ব কোনটি? এটা অ্যাক্টিভে আছে। সেন্টেন্সটির মূল ভার্ব কোনটি? আমরা প্যাসিভ করব, তার আগে জানতে হবে মূল ভার্ব কোনটি, ইজ নাকি রাইটিং। কেউ কি বলবেন এখানে ইজটা মূল ভার্ব? আমি জানতে চাচ্ছি, এমন কেউ আছেন এখানে এই সেন্টেন্সটির ইজ এই ভার্বটি মূল ভার্ব বলবেন? বলবেন কেউ? ইজ কি মূল ভার্ব? ইজ কিন্তু বিভার্ব না, যদি বিভার্ব মতো চেহারা, এটা বিভার্ব না। বিভার্ব মূল ভার্বের কাজ ভিন্ন। এটা 5 নম্বর লেকচার আলোচনা করা হয়েছে যতটুকু সম্ভব হয়েছে, কারণ এত ডিটেলস পড়াতে গেলে আমার আরও বেশি ক্লাস লাগবে। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে ইজটা হচ্ছে বি ভার্ব। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে বি ভার্ব। তাহলে এখানে আমাকে বলেন, এটা কিন্তু অক্সিলারি ভার্ব ইজ, আর এখানে রাইটিংটা হচ্ছে মূল ভার্ব। রাইটিংটা কি? মূল ভার্ব। আমাকে বলেন, রাইটিংটা যেহেতু মূল ভার্ব, আমরা মূল ভার্ব দরকার। অ্যাক্টিভে প্রথম কাজটা হচ্ছে মূল ভার্ব বের করা। অক্সিলারি ভার্ব অনেকগুলো থাকতে পারে, একসাথে 2-3টা বসতে পারে, একটাও বসতে পারে। আমাকে চিন্তা হবে মূল ভার্ব, প্রত্যেকটা সেন্টেন্সের মূল ভার্ব চিনতে হবে, যেটা ছাড়া সেন্টেন্স হবে না। মূল ভার্ব মানে সেন্টেন্সের হৃদয়, এটা জানতে হবে। তাহলে এখানে রাইটিংটা হচ্ছে মূল ভার্ব, তাই না? মূল ভার্ব চিনে গেলাম। মূল ভার্ব কি রূপে আছে? বলছে যে রূপে থাকবে। মূল ভার্ব কি রূপে আছে? রূপ মানে কি? কোন টেন্সে আছে, কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে নাকি পাস্ট ফর্মে নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম, কোন ফর্মে আছে রাইটিংটা? অবশ্যই প্রেজেন্ট ফর্মে। কারণ এটা যদি এরকম হতো, দেখেন, রাইট, রোট, রিটেন, এরকম যদি হইতো, আপনি কি এটার সাথে আইনজি যোগ করতে পারেন? রিটেনিং, রিটেন বলার পর আইনজি যোগ করেছে, রিটেনিং, আইনজি হয় ভাই। আচ্ছা, রোটিং, ভাই আইনজি হয় এখানে। আচ্ছা, রাইটিং, এই যে ই উঠে যায়, এটারও কিন্তু স্পেলিং এর একটা ক্লাস। রাইটিং, এটা হয় কিনা? এটা হয়। আচ্ছা, রোটিং, এটা হয়। আচ্ছা, রিটেনিং, এটা হয় না। তাহলে এই রাইটিংটা অবশ্যই ভার্ব ওয়ানের সাথে আইনজি যোগ হয়েছে। কে কি দ্বিমত পোষণ করবেন এখানে? আমি কি প্রমাণ করতে পেরেছি যে রাইটিংটা ভার্বের 1 নম্বর ফর্ম? রাইটিংটা ভার্বের 1 নম্বর ফর্ম, এটার সাথে আইনজি যোগ হয়েছে, নাকি এটা 2 নম্বর ফর্ম, এটার সাথে আইনজি যোগ হয়েছে, নাকি এটা 3 নম্বর ফর্ম, তার সাথে আইনজি যোগ হয়েছে? অবশ্যই এই রাইট ভার্বটি 1 নম্বর ছিল, এটাকে কন্টিনিউয়াস করার জন্য আইনজি ফর্ম যোগ হয়েছে। গো, এটা 1 নম্বর ছিল, এটাকে কন্টিনিউয়াস করার জন্য গোয়িং হয়েছে। ওয়েন্ট, এরকম হয় না, ওয়েন্টিং। হ্যাঁ, গন, গানিং, ডান, ডানিং, এরকম হয় না ভাই, এটা কখনো হয় না। কেন হয় না আমি জানি না, শুধু ভার্বের 1 নম্বর সাথে আইনজি যোগ, এটা জানি। এটা ভার্বের 1 নম্বরে নিশ্চিত হলাম, আমাদের অ্যাকশন শুরু হয়ে গেল। প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্ব কোনটা খুঁজে বের করা, এবং মূল ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে নাকি পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। এটা ভার্বের 1 নম্বর নাকি 2 নম্বর নাকি 3 নম্বর। আইনজি থাকছে না থাকে দেখার দরকার নেই, ওটা কি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, খুঁজে বের করা। খুঁজে পেয়ে গেলাম। মূল ভার্ব যে রূপ থাকবে, মূল ভার্ব ভার্ব ওয়ানে আছে, মূল ভার্ব যে রূপ থাকবে, মূল ভার্ব ভার্ব ওয়ানে আছে। বি ভার্ব সেই রূপেই হবে, বি ভার্ব সেই রূপেই হবে, যে রূপে থাকবে। ভি ওয়ানে থাকলে ভি ওয়ান, ভি টু থাকলে ভি টু, ভি থ্রি থাকলে ভি থ্রি, যেভাবে থাকবে মূল ভার্ব, বি ভার্ব সেভাবে আনতে হবে। তার আগে যা আছে সব কিছু বসে যাবে। আগে কে আছে? আগে কি শিলা বসবে? না, শিলা বলেছি অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্ট হয়, অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয়, এটা আমরা সবাই জানি। এটা পাগলেও বুঝে ভাই, এটা নিয়ে প্রশ্ন তুলবেন না। এই মূল ভার্বের আগে যা কিছু আছে বসে যাবে, শিলাবাদে, সাবজেক্ট বাদে যা কিছু আছে বসে যাবে। ইজ থাকলে ইজ, ওয়াজ থাকলে ওয়াজ, হ্যাজ থাকলে ওয়াজ, গোজ থাকলে যা থাকবে সব নিচে নামান, এটা নিচে নামান। মূল ভার্ব যেরূপ, বি ভার্ব সেরূপ বসাতে হবে। অ্যাকশন শুরু, কাজ শুরু। এই কাজটুকু যে বসবে সে প্যাসিভ ক্লাস বুঝে গেল। মূল ভার্ব যে রূপে আছে, বি ভার্ব সেরূপে বসাতে হবে। মূল ভার্ব ভার্বের 1 নম্বর ফর্মে আছে, বি ভার্ব ভার্বের 1 নম্বর ফর্ম থেকে নিতে হবে। মূল ভার্ব ভার্বের 1 নম্বর ফর্মে আছে, রাইটিং 1 নম্বর ফর্ম। বি ভার্ব ভার্বের 1 নম্বর ফর্ম থেকে আছে, ওর সাথে আইনজি যোগ আছে, ওর সাথে আইনজি যোগ করতে হবে। তাহলে এখানে আছে 4টা, নিব কোনটা? মূল ভার্ব তো ভার্বের 1 নম্বর ফর্মে ছিল, বি ভার্ব আমার 1 নম্বর ফর্ম থেকে নিতে হবে। 1 নম্বর মানে প্রেজেন্ট ফর্ম থেকে নিতে হবে। প্রেজেন্ট ফর্মে আছে বি, এম, আর, ইজ। নিব কোনটা? সব সময় নেবেন, 99.99% ক্ষেত্রে বি হবে, কারণ বি হচ্ছে সবগুলোর বড় ভাই। এই যে এই এম সৃষ্টি হয়েছে বি থেকে, আর সৃষ্টি হয়েছে বি থেকে, ইজ সৃষ্টি হয়েছে বি থেকে, ওয়াজ, ওয়ার, বিন, সবগুলো সৃষ্টি হয়েছে বি থেকে। বি হচ্ছে বস। হ্যাঁ, বি হচ্ছে বি ভার্বের বস, বি ভার্বের দাদা, বি ভার্বের বংশ পরিচয় হচ্ছে বি। বি থেকে বাকি সমস্ত বি ভার্বের সৃষ্টি হয়েছে।
বি হচ্ছে একটা ভার্বের বেস, বি ভার্বের বেস। তাহলে মূল ভার্ব যেরূপ বি ভার্ব ছিল, মূল ভার্ব ভি ওয়ানে ছিল, মূল ভার্ব ভি ওয়ানে ছিল, ভি ওয়ানে ছিল মূল ভার্ব, বি ভার্ব ভি ওয়ানে বসালাম, মূল ভার্ব যেরূপ বি ভার্ব সেরূপ, কমপ্লিট। মূল ভার্বের সাথে একটা আইনজি ছিল, বি ভার্বের সাথে আইনজি হবে, এটাই চূড়ান্ত। কারণ বলা হয়েছে মূল ভার্ব যেরূপে থাকবে বি ভার্ব সেরূপেই হবে, মূল ভার্ব যে ফর্মে থাকবে বি ভার্ব সে ফর্মে হবে, মূল ভার্ব ভি ওয়ানে থাকলে বি ভার্ব ভি ওয়ানে হবে, মূল ভার্বের সাথে ভি ওয়ানের সাথে আইনজি থাকলে বি ভার্ব ভি ওয়ানের সাথে আইনজি হবে, মূল ভার্ব যদি ভি থ্রি হয় বি ভার্ব ভি থ্রি হবে, মূল ভার্ব যদি ভি টু হয় বি ভার্ব ভি টু হবে, এটাই চূড়ান্ত। এটুকু বুঝলে আপনার প্যাসিভের কাজ শেষ। আমি করে দেখাতে বলছি না, আপনার সব মুখস্থ লাভ নাই, পরীক্ষায় পারতে হবে। একটা প্যাসিভ শিখা মানে সমস্ত প্যাসিভ শিখে ফেলবেন। খুবই ভালো করে বুঝেন আপনি। মূল ভার্ব যে চেহারায় থাকবে বি ভার্ব সেই রকম চেহারায় বানাতে হবে। মূল ভার্ব ভি ওয়ান ছিল, তার সাথে আইনজি ছিল, বি ভার্ব ভি ওয়ান বসালাম, তার সাথে আইনজি বসালাম, এটুকু কাজ শেষ। মূল ভার্ব যেরূপ বি ভার্ব সেরূপ, মূল ভার্ব সাথে আইনজি ছিল, বি ভার্ব আইনজি বসালাম, এটুকু শেষ। এখনও প্যাসিভ হয়নি, এখন প্যাসিভ হবে, কারণ বি ভার্বের পর একটা ভিত্তি লাগবে। প্যাসিভ কাকে বলা হয়? বি ভার্বের পরে ভিত্তি থাকলে তাহাকে প্যাসিভ বলা হয়। কোনো সেন্টেন্সে যদি বি ভার্বের পরে ভিত্তি থাকে ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ নয়। কোনো সেন্টেন্স যদি বি ভার্বের পরে মূল ভার্বের ভিত্তি থাকে, বি ভার্ব কীগুলো? অ্যাম, বি, আর, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। এরপরে যদি মূল ভার্বের ভিত্তি বসাতে পারেন, এই ভার্বগুলোর পরে, সবগুলো ভার্বের পরে যদি মূল ভার্বের ভিত্তি বসাতে পারেন, গান, ডান, রিটেন, ইটেন, ফরগেটেন যদি বসাতে পারেন, এইগুলো অ্যাক্টিভ বাক্য নয়, বাক্যগুলো প্যাসিভ। কথা কি বুঝতে পেরেছেন? বাক্যগুলো প্যাসিভ, এই বাক্য আর অ্যাক্টিভে হবে না, এই বাক্য আর অ্যাক্টিভে হবে না, কারণ বি ভার্বের পরে মূল ভার্বের ভিত্তি ছাড়া আর পৃথিবীর কোনো কিছু বসে না। বি ভার্বের পরে মূল ভার্বের ভিত্তি ছাড়া পৃথিবীর কোনো কিছু বসে না। একটা দেখান একবার ওয়ার ইউজ হয়েছে, সেখানে কোনো দিন গো ইউজ হয়েছে কিনা। একটা ভার্ব দেখান যেখানে একবার বিন ইউজ হয়েছে, সেখানে কোনো দিন ডু ইউজ হয়েছে কিনা, সেখানে কোনো দিন ডিড ইউজ হয়েছে কিনা। দেখান আপনি একটা সেন্টেন্সে, পৃথিবীর কোনো সেন্টেন্স দেখাবেন যেখানে বি ভার্ব ইউজ হয়েছে, সেখানে তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ হয়েছে, হবে না। 2 নম্বর ফর্ম ইউজ হয় না, শুধুই 3 নম্বর ফর্ম ইউজ হয়। এই বি ভার্ব যা দেখছেন এগুলোর পরে শুধু ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ হবে, এটাই চূড়ান্ত, ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। এই ভার্বগুলোর পরে শুধু ভার্বের 3 নম্বরই ফর্ম হবে, 1 নম্বর 2 নম্বর ফর্ম কখনো হবে না, 1 নম্বর ফর্ম কখনো হবে না, বেস ফর্ম কখনো হবে না, দুনিয়ার কোনো ফর্ম বসে না। বি ভার্বের পরে যে ফর্মটি বসে তার নাম হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, আর সেই সেন্টেন্সটির নাম হচ্ছে প্যাসিভ। এখন পৃথিবীর যে কোনো সেন্টেন্স যদি আপনাকে দেখানো হয় আর বলা হয় এখানে 200 সেন্টেন্স আছে, 2টি সেন্টেন্স আছে প্যাসিভ বের করো, পারবেন না? আপনার তো পারা উচিত। বি ভার্বের পরপরই গায়ের সাথে লাগানো আছে ভিতরি, তার নামই প্যাসিভ। তার নামে কি? প্যাসিভ। কথা কি বুঝতে পেরেছেন নাকি? যদি বলি আই অ্যাম গোয়িং, গোয়িং, তাহলে অ্যামটা যদি বি ভার্ব হয় এটা ভিতরি হওয়ার কথা ছিল, অ্যামটা বি ভার্ব না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্বটা আইনজি হয়েছে, তার মানে এই বাক্যটাকে প্যাসিভ বলা যাচ্ছে না। এই বাক্যকে প্যাসিভ বলা যাচ্ছে না, এটা বি ভার্ব নয়। তাহলে আপনি বলবেন স্যার আমি বি ভার্ব নয় জানবো কেমনে? তো বি ভার্বের পরে তো একটা ভার্ব ইউজ হয় যার নাম হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। এই বাক্যটা এখন প্যাসিভ। জিন্দেগি থেকেও অ্যাক্টিভ বলার সাহস নেই, কেউ অ্যাক্টিভ বলতে পারবে না। আই অ্যাম গান, শাহরুখ খান বলেছিল চেন্নাই এক্সপ্রেস সিনেমায় আই অ্যাম গান, আই অ্যাম গান। তাহলে জানতে হবে আপনাকে বি ভার্ব পরে ভিতরি, আই অ্যাম রিটেন, আই অ্যাম ইটেন, আই অ্যাম ফরগেটেন, আই অ্যাম হ্যাড, যেভাবে বলেন বাক্যগুলো প্যাসিভ। হি ইজ হ্যাড, হি ইজ গান, বাক্যগুলো প্যাসিভ। কথা ক্লিয়ার কিনা? বি ভার্বের পরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম থাকে ওটাই হচ্ছে প্যাসিভ। অন্য স্যার পড়াবে না তো? শিউলি বলছে যে অন্য স্যার এরকম রুলস পড়েনি, কেউ পড়াবে না বাংলাদেশে। পৃথিবীতে পড়াবে কিনা সন্দেহ আছে, বাংলাদেশে দূরে থাক, কীভাবে পড়াবেন? আমি আপনাকে বলেছি না, ইংলিশটা আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। তাহলে এখানে ক্লিয়ার কিনা? একটা বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ কী করে বুঝবেন? বি ভার্বের পরে ভিত্তি লাগানো থাকে, বি ভার্বের পরে অন্য কোনো ফর্ম বসে না? বসে না। কোনো ফর্ম বসে না। আচ্ছা আমি চিনতে পারছি না স্যার, এই মেডটা আমি চিনতে পারছি না, যে কী করব? এটা কি ভি টু নাকি ভি থ্রি চিনতে পারতেছি না। তা আপনি তো জানেনই এর আগে যদি সাবজেক্টিভ ফর্ম বসে তাহলে সেটা হচ্ছে ভি টু। যদি সাবজেক্টিভ না বসে, পৃথিবীর নদী নালা খালবিল আপনি আপনার ওয়াইফ যা কিছুই বসেন না কেন, এটার নাম কি হবে? যদি বলি ইজ মেড, এটা ভার্বের 3 নম্বর রূপ, এই বাক্যটা প্যাসিভ। কথা বুঝে গেছে? যদি বলি এটা ওয়াজ মেড, বাক্যটা প্যাসিভ। যদি বলি এটা বিন মেড, বাক্যটা প্যাসিভ। যদি বলি এটা বি মেড, বাক্য প্যাসিভ, কারণ এটা হচ্ছে বি ভার্ব, এটা ভিতরি, বাক্যর নাম প্যাসিভ। তাহলে একটা সেন্টেন্স আপনি যেভাবেই লেখেন না কেন, যে টেন্সেই লেখেন না কেন ভাই, আপনি এখানে কি দিয়ে বলবো আপনাকে? আর আপনি যদি বলেন এখানে স্যার আমি মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে লিখতে, লেখেন। আপনি বলেন স্যার আমি তো এটা পজিটিভ ভার্ব, তো লেখেন রে ভাই। স্যার আমি তো এটা আমি লিখবো, কিসে লিখবেন আপনি? একটা সেন্টেন্স যে কোনোভাবে যদি আপনি লেখেন, বললেন দ্য পেন, দ্য লেটার, আপনি বললেন ইজ, আচ্ছা তারপরে কি লিখবেন?
তারপরে কি লিখতে পারবেন, দ্য লেটার লেখার পরে এটা তো অন্য কোনো ভার্ব লিখতেও পারবেন না প্যাসিভ ছাড়া। দ্য লেটার ইজ যদি বলেন রিটেন, আচ্ছা রিটেন, তাহলে বাক্যটা কি? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। এই বাক্য অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্য লেটার ইজ রিটেন, চিঠিটি লেখা হয়। আচ্ছা আমি বলেন দ্য লেটার ওয়াজ, তারপরে তো এটা ভিতরি, তাই না? ওয়াজটা বি ভার্ব, ভিতরি। আচ্ছা যদি বলেন উইল বি, এই যে বিটা হচ্ছে কি, বিটা কি বি ভার্ব, এটা ভিতরি, তাহলে বাক্যটা প্যাসিভ। আচ্ছা যদি বলেন হ্যাজ বিন, তাহলে বাক্যটা কি? আপনি কিভাবে লিখতে চাচ্ছেন, মানে যেভাবে লেখেন বি ভার্বের ভিতরে থাকলে বাক্যটা প্যাসিভ। দ্য লেটার ইজ রিটেন, দ্য লেটার ওয়াজ রিটেন, দ্য লেটার উইল বি রিটেন, দ্য লেটার হ্যাজ বিন রিটেন, যেভাবে লেখেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন বলা হচ্ছে মূল ভার্ব যেরূপ বি ভার্ব সেরূপ। মূল ভার্ব আইনজি ছিল, বি ভার্ব আইনজি। এখন বি ভার্বের পরে তো একটা ভিতরি লাগবে। মূল ভার্বের কি ভিতরি, ভিতরি মানে মূল ভার্বের ভিতরি। বি ভার্বের পরে কি একটা ভিতরি লাগবে? বি ভার্বের ভিতরি হবে না তো, বি ভার্বের পর তার বি ভার্ব ভিতরি হবে না। একটা বি ভার্ব বসাইছেন, এরপর কি বি ভার্বের ভিতরি হবে? এরকম সেন্টেন্স হবে? আচ্ছা একটা বি বসাইছেন, এরপরে আরেকটা ভিতরি বসালেন বি ভার্ব, এটা হবে? এরকম সেন্টেন্সই হবে না। তাহলে ভিতরি মানে হচ্ছে মূল ভার্বের ভিতরি। তাহলে এখানে রাইটের ভিতরি কি? রাইট, রোট, রিটেন, ভার্বের 3 নম্বর ফর্ম রিটেন। তাহলে এখানে এখন প্যাসিভ শেষ হলো, প্যাসিভ শেষ হলো। যেহেতু এখানে একটা নাউন রয়েছে, এই নাউনের জন্য, নাউনকে অ্যাড করার জন্য যে জিনিসটা দরকার হয় তার নাম হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশন না দিলেও সেন্টেন্স কারেক্ট হবে। যেহেতু প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রেপোজিশন দেওয়াই থাকবে, সেহেতু আপনার এটা এখন চিন্তা না করলে হবে। যদি এই পর্যন্ত কেউ সেন্টেন্সটি লেখে আ লেটার ইজ বিং রিটেন, সেন্টেন্সটি 100% কারেক্ট, 101% কারেক্ট। আ লেটার ইজ বিং রিটেন, সেন্টেন্সটি একেবারে পরিপূর্ণ, একদম শুদ্ধতায় ভরা। এই সেন্টেন্সটার নাম হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এটুকু না লেখলেও সেন্টেন্স কারেক্ট, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষায় দেওয়া থাকবে। আর এটুকু লিখলে যদি এই ধরনের সেন্টেন্স আপনি লেখেন রিটেন পরীক্ষায়, তাহলে পরীক্ষক বুঝবে যে আপনি খুব ভালো মানের রাইটার না, প্যাসিভে আপনার যথেষ্ট দুর্বলতা রয়েছে যদি বাই দিয়ে প্যাসিভ লেখেন। এটা লিখতে হয় না। আচ্ছা এবার আসেন 2 নম্বর সেন্টেন্সে যাই। যদি বলি ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অথবা ইউ শুড ডান ইট, আর ছোট করে দিলাম ইউ শুড ডান ইট, ডান দ্য ওয়ার্ক লিখলে হবে, কোনো সমস্যা নাই। ইউ শুড ডান ইট, তোমার এটা করা উচিত ছিল। ইউ শুড ডান ইট, তাহলে ইটটা হচ্ছে অবজেক্ট। ইউ শুড ডান ইট, তোমার উচিত ছিল করা কি, এটা কি, এটা অবজেক্ট। এই পাশে নিয়ে আসলাম, খেয়াল করেন, এই পাশে নিয়ে আসলাম। এখানে দা ওয়ার্ক লিখতে পারেন, সমস্যা নাই। স্যার চিন্তা করলে দা ওয়ার্ক লিখলো না, তো লিখেন দা ওয়ার্ক, সামনে নিয়ে আসেন। হ্যাঁ লিখে সামনে নিয়ে আসেন। বাক্যটা অ্যাক্টিভ এই কারণে এখানে বি ভার্বের কোনো গন্ধ নাই এবং ভিতরিও নাই। ভিতরি আছে কিন্তু বি ভার্বের পরে থাকতে হবে। এটা কি বি ভার্ব? যারা এটাকে বি ভার্ব মনে করেন তারা কিন্তু প্যাসিভ মনে করবেন। এটা কিন্তু বি ভার্ব না, এটা অক্সিলারি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা হচ্ছে জেনারেল অক্সিলারি, এটা একটা অক্সিলারি ভার্ব। তাহলে এখানে মূল ভার্ব কোনটি? ডান। কথা ছিল মূল ভার্ব থেকে, এর আগে কিন্তু কোনো কথা নাই। মূল ভার্ব থেকে অ্যাকশন শুরু। মূল ভার্বের আগে যা আছে টেনে বসান, নিচে নামান, আপনার কাছে নিচে নামান, নিচে নামান, এই যে নিচে নামাই দিলাম। ইউ শুড হ্যাভ, মূল ভার্ব যেরূপ ভিতরি তেমন হবে। এই মূল ভার্ব যেরূপ বি ভার্ব তেমন হবে। মূল ভার্ব ভিতরিতে আছে, এটা ভার্বের 3 নম্বর রূপে আছে। তাহলে বি ভার্ব ভার্বের 3 নম্বর রূপে একটাই আছে, নিয়ে আসেন। এখন এই কথাটুকু ক্লিয়ার কিনা? মূল ভার্ব যেরূপ হবে বি ভার্ব সেরূপ হবে, মূল ভার্ব যেরূপ বি ভার্ব সেরূপ, মূল ভার্ব ভিতরি বি ভার্ব ভিতরি, ক্লিয়ার কিনা? এরপরে মূল ভার্বের একটা ভিতরি লাগবে। বি ভার্ব তো বসাইছেন, বি ভার্ব পরে ভিতরি না দিলে কিন্তু প্যাসিভ হবে না। ডানের ভিতরি ডান, শেষ। যেহেতু এইখানে একটি প্রোনাউন রয়েছে, এই জন্য প্রেপোজিশন ব্যবহার করার দরকার, না করলে আরো ভালো। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে আপনার প্যাসিভ শিখা শেষ, কিচ্ছু নাই প্যাসিভ। আর বিশ্বাস করেন চাই না করেন, যা কিছু এই নোটের উপর ডিপেন্ড করছে। আর যা আছে ফালতু, ওইগুলো পরীক্ষায় আসে না। যা কিছু শিখবেন তা পরীক্ষায় আসবে না। এমনি শেখার জন্য, এর জন্য কি বলে যে নিজেকে জাহির করার জন্য, যে হ্যাঁ স্যার আমি প্যাসিভের অনেক কিছু জানি স্যার, জানেন না আপনি, কত রুল যে জানি, কি লাভ? পরীক্ষায় তো আসবে, এগুলোই পরীক্ষায় আসবে। এখান থেকে এই বেসিক রুল থেকেই পরীক্ষা আসবে। ব্র্যাকেটের একটা কথা লেখা ছিল যে অ্যাক্টিভে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড থাকে, তাহলে আমরা প্যাসিভে ওই ডু, ডাজ, ডিডকে কেন্দ্র করে আমরা বি ভার্ব বসাবো, মূল ভার্ব কেন্দ্র করে না। ডু, ডাজ শুধু এই ক্ষেত্রে। আমি যদি আপনাকে বলি আই ডিড নট ডু দ্য
ওয়ার্ক। এখানে এই ডু ডিড, এই ডু ডাজ ডিডের কথা বলছিলাম, এখানে ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। আমরা এখানে মূল ভার্বে তাকাবো না, শুধু এই তিনটা ভার্বের ক্ষেত্রে ডু ডাজ ডিড, এই তিনটা ভার্বের ক্ষেত্রে আমরা বি ভার্ব বসানোর সময় এই ডু ডাজ ডিডকে ফলো করব। তাহলে দ্য ওয়ার্ক সামনে চলে আসলো, দ্য ওয়ার্ক, এখানে ডিডটা ভার্বের 2 নম্বর রূপে আছে, এই জন্য আমরা বি ভার্বটা 2 নম্বর রূপ থেকে নেব ওয়াজ। এবার নেগেটিভের জন্য নট। এবার মূল ভার্বের ভিতরে কি ডান বাই মি, কথা কি ক্লিয়ার কিনা? এরপরে যদি বলি ডিড আই ডু দ্য ওয়ার্ক, খেয়াল করেন, ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য দুটি, একটা হচ্ছে সেন্টেন্স শেষে একটি ইন্টারোগেটিভ সিম্বল দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ একটা সিম্বল আপনাকে দিতে হবে, এটা একটা কথা। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব বি ভার্ব সাবজেক্টের আগে বসাতে হবে। এই যে বলেছিলাম ডু ডাজ ডিড, এই তিনটি ভার্ব যখন কোনো মূল ভার্বের সাহায্যকারী হিসেবে বসবে, এই ডু হচ্ছে মূল ভার্বের সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী হিসেবে বসবে, তো আমরা মূল ভার্ব অনুযায়ী বি ভার্ব বসাবো না, মূল ভার্ব অনুযায়ী বি ভার্ব বসাবো না, শুধু ডু ডাজ ডিডের ক্ষেত্রে ওই ডু ডাজ ডিড অনুযায়ী অক্সিলারি ভার্ব যেমন থাকবে, ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব যেমন থাকবে তেমন হিসেবে আমরা কি বসাবো? বি ভার্ব বসাবো। তাহলে এখানে ডিডটা কি রূপে আছে? ডিডটা পাস্ট টেন্সে আছে, সেকেন্ড ফর্মে আছে। তাহলে সেকেন্ড ফর্মে আমরা কি নিব? ওয়াজ অথবা ওয়ার ছিল, কোনটা নেব? ওয়াজ। কেন? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, ওয়াজ দ্য ওয়ার্ক। আচ্ছা, তাহলে এখানে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ভার্বের 3 নম্বর, মূল ভার্বের ভিতরে কি? ভিতরে হচ্ছে ডান, কাজ শেষ। আচ্ছা, বাই মি দিতে পারেন, বাই মি না দিলেও সমস্যা নাই, সেন্টেন্স হবে। আশা করি ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হন তাহলে আজকের ক্লাস শেষ। বিশ্বাস করেন ক্লাসে কিছু নাই, এখন যা পড়াবো সব মুখস্থ নিয়ম এবং ফালতু নিয়ম, এগুলো সাধারণত পরীক্ষা থাকে না। এবং এর মাঝখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর হচ্ছে হুযুক্ত বাক্যের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের 2-1টা নোট, আর হুযুক্ত বাক্যের হুযুক্ত বাক্যের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে হু বসে, শেষ। বিলিভ মি, পরীক্ষা এখান থেকে আসবে। আর একটা কথা আছে এটার বাইরে, সেটা হচ্ছে যে যেসব সেন্টেন্স আমরা বাই বসানো, যদি এটা ফালতু নোট কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা ফালতু নোট হলেও এটা পরীক্ষার সম্ভাবনা থাকে যে আমরা বাই দিয়ে সবসময় চিন্তা করি বাই হবে বাই হবে বাই হবে, তো যেসব ভার্বের শেষে বাই বসানো যায় না, বাই হয় না, হ্যাঁ, সেই সব ভার্বের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই 2-3টা জিনিস করলে প্যাসিভ থেকে আপনি প্রশ্ন কমন পাবেন, ভয়েস টেন্স থেকে প্রশ্ন কমন। কিন্তু আপনি সন্তুষ্ট থাকবেন না আপনার কারণে, আপনার বোঝার কারণে, স্যার কি হবে আমার বেলায় প্রশ্ন তো ব্যতিক্রম হবে, কারণ আমার সময় জিপিএটা কঠিন হয়েছে, আমার সময় অটো পাস ছিল না, আমার সময় সমস্ত প্রবলেমগুলো আমার সময় হয়, জানেন না, আমার সময় পরীক্ষার গার্ড খুব কঠিন হয়, আমার সময় সেন্টার চেঞ্জ হয়, আমার সময় এই যে জ্বর আসে, আমার সময় প্রবলেম আপনার সময় হয়, যার কারণে এই আপনার জন্য প্রবলেম হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ, আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ নিয়ে কথা বলছি। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ, নোট নাম্বার 1। আচ্ছা, এটা আপনি এখন বুঝে গেছেন, সমস্যা নেই। মূল ভার্ব যেরূপ বি ভার্ব সেরূপ হবে, এবং বি ভার্ব ভিতরি। মূল ভার্ব যেরূপ বি ভার্ব সেরূপ, এবং বি ভার্বের পর একটা ভিতরি, তাহলে সেটার নাম প্যাসিভ। তাহলে প্যাসিভের স্লোগান হচ্ছে মূল ভার্ব যেরূপ বি ভার্ব সেরূপ, বি ভার্বের পরে ভিতরি, তাহলে সেটা প্যাসিভ চেঞ্জ হয়ে গেল, আর কিছুই নাই। নোট নম্বর 1 কিসের? ইম্পারেটিভ সেন্টেন্সে লিখবো। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ লিখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে শুরুতে লেট বসে। ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে শুরুতে কি বসে? লেট। আর সূত্র কি? সূত্র এটাই, আগে যেটা, মূল ভার্ব যেরূপ বি ভার্ব সেরূপ, লেট বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করতে প্যাসিভের শুরুতে কি বসে? লেট, LET, লেট। ওপেন দ্য উইন্ডো। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ভার্ব কোথায় থাকে? শুরুতে। ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ভার্ব কোথায় থাকে? শুরুতে। কত নম্বর থাকে? 1 নম্বর। ইম্পারেটিভ, যদি আপনাকে কুইজে প্রশ্ন করা হয় যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বের কত নম্বর থাকে? অলওয়েজ, কিয়ামত পর্যন্ত 1 নম্বর। সবসময় প্রেজেন্ট ফর্ম, সবসময় ডু, সবসময় গো, সবসময় হ্যাভ, মানে 1 নম্বর। এবং সেটা কোথায় থাকে? শুরুতে থাকে। ওপেন দ্য উইন্ডো, ক্লোজ দ্য উইন্ডো, তাই না? দেখেন, এগুলো সব বিসিএস আসা প্রশ্ন, কিন্তু আপনাকে এমনি এমনি পড়াচ্ছি না। মনে করছে স্যার মনে হয় সহজ, যা পড়াচ্ছি সব পিএসসি প্রশ্ন পড়াবো, আমি এতটাই স্বার্থপর।
আমার নিজের ক্রিয়েটিভিটির মধ্যেও এখানে পিএসসির প্রশ্ন খুঁজি, যে পিএসসির প্রশ্ন এখানে কীভাবে ঢুকানো যায়। কারণ পিএসসির প্রশ্নতে আপনি চর্চা করবেন এবং পিএসসিকে আপনি দেখাবেন যে আমি পড়ালেখা করি, দেখো সঠিক অ্যান্সার করেছি। তোমার ওএমআর মেশিনকে বলো আমাকে ভালো মার্ক দিতে, সবই তো পিএসসি কিন্তু দেখতে হবে। আমি শিখালাম হোয়াট ইজ ইউর নেমের প্যাসিভ কি, আই এম আ স্টুডেন্টের প্যাসিভ কি শিখে যাও, ধরবা 10 জনকে পারবে না, লাভ কি? মানুষকে প্যাজেল করা, মানুষকে ব্যস্ত রাখা, মানুষকে এগুলো বিপদে ফেলা, এগুলো কোনো লাভ হয় না আলটিমেটলি, ঠিক আছে? হ্যাঁ, আপনি যারা এই যে অনেকের সময় হয় না, অনেক অনেক ধরনের প্রোগ্রাম টিভিতে হয়, দেখবেন যে আপনি আসেন পুরো কাঁপায় ফেলছে বাংলাদেশ, হ্যাঁ, পরে দেখবেন এদের আর খবর নাই, এরা হাসপাতালে থাকছে, ক্যান্সারে মারা যাচ্ছে, কেউ ভিক্ষা করতেছে, এ অস্তিত্ব নাই, ঠিক আছে? কয়দিন হিরো এর পরে নাই। মিরাক্কলের রনি, এই যে আমাদের ইন্ডিয়ার হচ্ছে যে কি জানো, যে মীর কি যেন নাম, কি হিট, কয়দিন পর আর নাই। ব্যাপারগুলো এমনই, আসলে মানুষকে এত এইভাবে বিভ্রান্তিতে ফেলে মানুষকে পাজেল করে কোনো লাভ হয় না। আসলে পিএসসির এই প্রিলিমিনারি পরীক্ষার নাম একটা ভুয়া পরীক্ষায়, পাজেল করার পরীক্ষাটার সিস্টেমটা খারাপ, এটা দিয়ে কখনো মেধা যাচাই সম্ভব না। 2 ঘন্টার পরীক্ষায় আপনার এই 200টা কোশ্চেন সলভ করে আপনার মেধা যাচাই হয়ে যাবে, এটা একটা একদম অদ্ভুত একটা জিনিস, এবং এটা কখনো হয় না। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? দ্য উইন্ডো। ওপেন কর, কি ওপেন করবো? জানালাটি। কি জানালাটি? কি জানালাটি? তাহলে অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে, আগে একটা কি বসবে? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভের শুরুতে, প্যাসিভ করলে কি প্রথমে কি লেট, অবজেক্টটা সাবজেক্ট, সবসময় ভার্বটা কোন রূপে থাকবে? ভার্বের 1 নম্বর। ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বটা কত নম্বরে থাকে? 1 নম্বর। তো মূল ভার্ব যেরূপ, বিভার্ব সেরূপ হবে। মূল ভার্ব যেরূপ, মূল ভার্ব V1, বিভার্ব V1ই হবে, কারণ V1 বি হবে। বি হচ্ছে 99.99% ক্ষেত্রে শুধু বি হবে, বি হচ্ছে ওদের বড় ভাই, বি হচ্ছে বড় ভাই। মূল ভার্ব যেরূপ, বিভার্ব সেরূপ, ক্লিয়ার? মূল ভার্ব যেরূপ, বিভার্ব সেরূপ, ক্লিয়ার? একটা ভিতরি দিয়ে দেন, কিসের? ওপেনের। একটা বাই দিব নাকি? দেন, বাই দেন না। বাই দিলে প্যাসিভ দুর্বল নামের প্যাসিভ, খুবই দুর্বল হয় প্যাসিভ। নোট নাম্বার 2, নোট নাম্বার 2, 2 নম্বর নোটে আসেন। 2 নম্বর নোট, 2 নম্বর নোটে যেটা লিখবেন সেটা হচ্ছে যে 2 নম্বর নোটে আমরা লিখব ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট দুটি থাকলে, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু অবজেক্ট একটা দেখলাম, দুটো তো থাকতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট দুটি থাকলে, ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট দুটি থাকলে দ্বিতীয় অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট দুটি থাকলে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু অবজেক্ট দুটি থাকলে প্রথম অবজেক্ট দিয়ে প্যাসিভ করে উত্তম, শুধু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যতিক্রম, এই জন্য একটু মনে রাখা, পরীক্ষায় আসতে পারে এটা। ইম্পারেটিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকলে, কয়টি? দুটি। কি বা কাকের উত্তর? দুটি। ইম্পারেটিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকলে দ্বিতীয় অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়, দ্বিতীয় অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়, এবং দ্বিতীয় অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়, এবং ভার্ব অনুযায়ী টু অবলিক ফর প্রিপোজিশন বসে, ভার্ব অনুযায়ী টু অবলিক ফর প্রিপোজিশন বসে। মনে আছে কিনা লেকচার নাম্বার 5? আমি আবারও বলছি নোটটি, ইম্পারেটিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকলে দ্বিতীয় অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়, দ্বিতীয় অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয় যদি দুটি অবজেক্ট থাকে, তাহলে দ্বিতীয় অবজেক্ট, প্রথম অবজেক্ট না, দ্বিতীয় অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়, এবং ভার্ব অনুযায়ী টু ফর প্রিপোজিশন বসে, বাই না, ভার্ব অনুযায়ী টু ফর প্রিপোজিশন বসে, বাই না। ভুল করবেন কিন্তু আপনি। আপনার মনে আছে কিনা এগুলা? মনে আছে কিনা আমার কিন্তু সন্দেহ আছে, মনে আছে কিনা আমি একটু স্মরণ করে দিতে চাই। সেটা হচ্ছে যে গিভ, অফার, প্রমিস, মনে আছে কিনা আপনার? গিভ, অফার, প্রমিস, রাইট, টিস, টেল, সেল, সেন্ড, শো, এগুলো যদি টু হয়, টু প্লাস ইনডিরেক্ট অবজেক্ট বসে, টু প্লাস ইনডিরেক্ট অবজেক্ট বসে। আরেকটা কি ছিল? ব্রিং, বাই, বুক, কুক, গেট, মেক, ফাইন্ড, প্লাক সমান ফর প্লাস ইনডিরেক্ট
অবজেক্ট বসে। মনে আছে কিনা 5 নাম্বার লেকচার নাম্বার 5 অবজেক্ট কত প্রকার, এটা আলোচনা করতে গিয়ে আলোচনাগুলো হয়েছিল, এবং এটাই কিন্তু আপনার ঝামেলা লাগার জন্য যথেষ্ট। সেটা হচ্ছে এই ধরনের ভার্বগুলো যখন ইউজ করা হয় সেন্টেন্সে, আর সেখানে যদি দুটি অবজেক্ট থাকে, আর সেকেন্ড অবজেক্ট দিয়ে যদি আপনি প্যাসিভ করতে চান, তাহলে এই ভার্ব অনুযায়ী এই গিভ, অফার, প্রমিস, রাইট, টেল, সেল, সেন্ড, সো এইগুলো ভার্ব যদি ইউজ করেন, তাহলে সেটা ফর টু প্লাস ইনডিরেক্ট অবজেক্ট, টু মি, টু হিম, টু দেম এমন বসবে। আর যদি দুটো অবজেক্টযুক্ত সেন্টেন্সে দুটো অবজেক্ট কখন থাকবে, এই ভার্বগুলো দুটো অবজেক্ট গ্রহণ করবে। এই ভার্বগুলো দুটো অবজেক্টযুক্ত সেন্টেন্সে যখন আপনি এটা প্যাসিভ করতে যাবেন, তখন যদি সেকেন্ড অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসেন, তাহলে ইনডিরেক্ট অবজেক্টের আগে বসবে ফর মি, ফর হিম, ফর দেম, হ্যাঁ, ফর রাসেল, ফর বাংলাদেশ, এরকম বসবে। তাহলে এখানে কি লিখলেন? এখানে লিখলেন ইম্পারেটিভ সেন্টেন্স যদি দুটি অবজেক্ট গ্রহণ করে, সেকেন্ড অবজেক্টটি প্যাসিভের সাবজেক্ট হয়, এবং ভার্ব অনুযায়ী কোন ভার্ব ব্যবহার করছেন, গিভ নাকি বাই, ফাইন্ড নাকি সেল, কোন ভার্ব ব্যবহার করছেন, এইটা কিন্তু একটু টেকনিক্যাল। আমি যদি আপনাকে বলি গিভ মি আ পেন, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ, কারণ এখানে বি ভার্বও নাই, ভিতরেও নাই, অ্যাক্টিভ বাক্য প্যাসিভ করতে বলা হচ্ছে। 2 নম্বর, give me a pen, bring me a pen, give me a pen, bring me a pen। আচ্ছা, তাহলে এখানে যদি দুটো অবজেক্ট গ্রহণ করেছে, একটা হচ্ছে মি, একটা হচ্ছে এ পেন। গিভ দাও কাকে, আমাকে, কি একটি কলম, কাকে কি অবজেক্ট, কাকে কি অবজেক্ট, তাহলে আ পেন চলে আসবে এখানে। তারাই কি বসবে, একটা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি বসে, প্যাসিভের শুরুতে লেট। তাহলে লেট আ পেন, দ্বিতীয় অবজেক্ট, এটা প্রথম অবজেক্ট, দ্বিতীয় অবজেক্ট, এটা প্রথম, এটা দ্বিতীয় অবজেক্টটি সাবজেক্টের প্যাসিভের সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে এটা সাবজেক্টে চলে আসলো, প্যাসিভের শুরুতে চলে আসলো আ পেন। মূল ভার্ব সবসময় বিশ্বাস করেন ভার্বে 1 নম্বরে থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে মূল ভার্বের 1 নম্বর। তাহলে বি ভার্ব ভার্বে 1 নম্বর, মূল ভার্ব যেরূপ বি ভার্ব সেরূপ। ক্লিয়ার? মূল ভার্ব ভি ওয়ানে ছিল, বি ভার্ব ভি ওয়ান। ক্লিয়ার? একটা ভিতরি দিয়ে দেন, লেট এ পেন গিভেন, বাই মি, বাই মি, না বাই মি কেন হবে, যখনই গিভেন ইউজ করছে, যে গিভ ইউজ করছেন, তাহলে কি হবে, টু মি। দেখছেন ভুল কিভাবে, দেখেন হাতে ভুল হয়ে যাচ্ছে, আর আপনি তখন অনেকগুলো সাবজেক্ট মাথার মধ্যে থাকবে। তাহলে লেট এ পেন বি বট, মূল ভার্ব যেরূপ বি ভার্ব সেরূপ, মূল ভার্ব ভি ওয়ান, বি ভার্ব ভি ওয়ান, ভিতরি বট, ফর মি। ক্লিয়ার কিনা? এখানে টু মি, এখানে ফর মি। ঝামেলায় পড়ে যেতে পারেন, ঝামেলা না পড়লে ভালো, ঝামেলা না পড়লে কোনো সমস্যা নেই। নোট নম্বর 3 কিসের, ইম্পারেটিভ সেন্টেন্সের। নোট নম্বর 3, আর নোট একটাই, বেসিক নোট যেটা পড়াইছি ওটা দিয়ে চলবে পুরো ক্লাস, এবং হোমওয়ার্ক চলবে, বেসিক নোট ওটা দিয়ে চলবে। বুঝা গেছে? এখন আসেন নোট নম্বর 3তে আমরা দেখবো। নোট নম্বর 3তেও আমাদের একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে লিখবো ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে, প্লিজ ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ কাইন্ডলি থাকতে পারে, থাকে না, ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে শুরুতে থাকে, প্লিজ কোথায় থাকবে বলতে পারছি না, শুরুতে থাকে, শেষেও থাকে, শুরুতে শেষে। যেমন বিদেশিরা প্লেসটা ইউজ করে শেষে, আর বাংলাদেশে ইউজ করে শুরুতে। কেন ইউজ করে জানি না, আমি বলতে পারবো না। হ্যাঁ, শেষে ইউজ করে বিদেশিরা, যাদের ল্যাঙ্গুয়েজ এটা, গিভ মি প্লিজ এভাবে বলে, ডু ইট প্লিজ এভাবে বলে। আর আমরা বলি প্লিজ ডু ইট, করার মর, এই জন্য হয় না। ওরা বলে কাম ইন প্লিজ, আমরা বলি প্লিজ কাম ইন, উল্টা বলি আমরা, কেন বলি জানি না। তাহলে এখানে কি বলছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে কোথায় থাকবে জানি না, শেষে থাকতে পারে, শুরুতে থাকতে পারে। বাঙালি তো আমরা, শুরুতে থাকবে বেশ করে মনে, শুরুতে থাকবে ধরেন, শেষে কম থাকবে, বাঙালি তো। ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে নিচের নিয়মে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে নিচের নিয়মে প্যাসিভ করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে নিচের নিয়মে প্যাসিভ করতে হবে।
ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস বেস ফর্ম বা ভার্ব ওয়ান যেটাই বলেন, এখানে বেস ফর্ম ভার্ব ওয়ানের সমস্যা নাই। ইউ আর অর্ডার্ড টু প্লাস ভার্ব ওয়ান, ইউ আর অ্যাডভাইস টু প্লাস ভার্ব ওয়ান, ইউ আর told to plus verb 1, you are ordered to plus verb 1, you are told to plus verb, এর asked to বসে। আচ্ছা, এগুলোর মধ্যে প্রথম তিনটা গুরুত্বপূর্ণ। ইউ আর রিকোয়েস্ট টু প্লাস ভার্ব 1, ইউ অর্ডার টু প্লাস ভার্ব 1, ইউ আর অ্যাডভাইস টু ভার্ব 1, এগুলো পরীক্ষা থাকে। এখানে প্যাসিভ করে দেওয়া আছে, দেখেন এটা বিভার ভিত্রি, ইহার নামে প্যাসিভ। প্যাসিভ কাকে বলে? কিচ্ছু নাই প্যাসিভের মধ্যে, শুধু বিভার প্লাস ভিত্রি আছে, একে প্যাসিভ বলা হয়। বিভার প্লাস ভিত্রি, বিভার প্লাস ভিত্রি, বিভার প্লাস ভিত্রি, বিভার প্লাস ভিত্রি প্যাসিভ করা আছে। এই জন্য কোনো সেন্টেন্স যদি প্লিজ থাকে, কোনো সেন্টেন্সে কি থাকে? প্লিজ থাকে। ওই সেন্টেন্সটা একটু আগে আমরা আলোচনা করলাম, ওপেন দ্য উইন্ডো, যদি লেখা হতো ওপেন দ্য উইন্ডো প্লিজ, ওপেন দ্য উইন্ডো প্লিজ, তখন আর ওই সেন্টেন্সের প্যাসিভ ওইটা হইতো না যেটা আমরা লিখলাম। লেট দ্য উইন্ডো বি ওপেন লিখলাম না, ওই সেন্টেন্সটার প্যাসিভ হইতো না তখন, শুধু প্লিজ শব্দটি যোগ করলে। প্লিজ শব্দটি যোগ করার সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে ইউ আর রিকোয়েস্টেড, ইউ অর্ডার টু, ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর আস্কড টু, টোল্ড টু, এমন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে অথবা অবজেক্ট না থাকলে এই সেন্টেন্সে যোগ করতে হবে অ্যারো দিয়ে। প্লিজ থাকলে অথবা অবজেক্ট না থাকলে, অবজেক্ট সবসময় থাকবে তা না, অবজেক্ট না থাকলে নিচের নেমে, এই নিচের নেমে এটা আমি আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে অথবা অবজেক্ট না থাকলে, অবজেক্ট না থাকলে তখন কি সেটা প্যাসিভ করা যাবে? হ্যাঁ, সেটাও একবার পরীক্ষা আসছে। ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে অথবা অবজেক্ট না থাকলে নিচের নিয়মে প্যাসিভ করতে হবে। নিচের নিয়ম কি? ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ইউ আর অর্ডার টু। ইউ কেন এখানে? ইউটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাধারণত উজ্জ্ব থাকে সাবজেক্টে, এই জন্য ইউটা শুরুতে প্যাসিভে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবো। প্লিজ থাকলে অথবা অবজেক্ট না থাকলে, অবজেক্ট কি বা কাকের উত্তর যদি না থাকে, শুরুতে লিখলাম প্লিজ, শেষে লেখে বিদেশিরা প্লিজ হেল্প মি, এটা পরীক্ষা আসছে, শুরুতে লিখেছিল প্লিজ হেল্প মি। হেল্প মি বললে কোনো সমস্যা ছিল না, যদি হেল্প মি বলতো তাহলে আমরা কিভাবে প্যাসিভ করতাম, আর প্লিজ থাকলে কিভাবে প্যাসিভ করব? আচ্ছা, এরপরে যদি বলি যে গেট আউট, এখানে কি নেই বলেন? অবজেক্ট না, এখানে অবজেক্ট ছিল। হেল্প মি, হেল্প করো কাকে? আমাকে। অবজেক্ট আছে, এখানে কি অবজেক্ট আছে? গেট আউট, এই আউট কি অবজেক্ট? যদি বলি আউট কোন পার্সন, এটা অ্যাডভার্ব। আউট কোন পার্সন স্পিচ? অ্যাডভার্ব। কারণ গো ভার্বের উপরে আনলাইন থাকলে, গো ভার্বের কোনো কিছু থাকলেই সেটা কি হয়? অ্যাডভার্ব হয়, হয় না? অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব। গো, সেটা কিন্তু গেট লিখছি কেন? গো, গো যাও, কোথায়? কোথায় যাবো? বাইরে, এটা অ্যাডভার্ব। কোথায় ঋতু যে, এটা কোথায় ঋতু না অ্যাডভার্ব। তাহলে গেট আউট, এটা অবজেক্ট নাই, অবজেক্ট নাই। যদি বলি কাম ইন, সেটা অবজেক্ট নাই, কাম ইন অবজেক্ট নাই। আচ্ছা, যদি বলি যে গো দেয়ার, গো দেয়ার, সেখানে কি অবজেক্ট রয়েছে? যদি বলি গো দেয়ার, অবজেক্ট আছে? না। গো যাও, কোথায়? দেয়ার সেখানে, এটা অ্যাডভার্ব নাই। আচ্ছা, যদি বলি এরকম প্লিজ ডু নট রান ইন দ্য সান, রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, প্লিজ ডু নট রান ইন দ্য সান। তাহলে আমরা দেখবো যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে প্লেস থাকলে অথবা অবজেক্ট না থাকলে নিচের নিয়মে প্যাসিভ করতে হয়। ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব ওয়ান, ইউ অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান, ইউ আর অ্যাডভাইস টু প্লাস ভার্ব ওয়ান, টোল্ড টু বা আস্কড টু ভার্ব ওয়ান। তাহলে এখানে যেখানে প্লিজ থাকবে নিশ্চিত করে সেখানে আপনি কি ইউজ করতে হয়? রিকোয়েস্টেড। প্লিজ মানে হচ্ছে রিকোয়েস্ট করা বোঝায়, প্লিজ মানে রিকোয়েস্টেড। তাহলে আমাকে প্যাসিভ এখানে করে দেওয়া আছে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড প্যাসিভ হয়ে গেছে, শুধু ভার্ব ওয়ান বসা দেন, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, প্যাসিভ শেষ। গো আউট, গো আউট যখন বলছে তখন এটাকে নির্দেশ দিচ্ছে না, আদেশ দিচ্ছে না। গো আউট, বাইরে যা, রাগান্বিত অবস্থায় বলছে না, অর্ডার করছে না। তাহলে আপনাকে কি দেওয়া উচিত এখানে? ইউ আর অর্ডার টু। সেন্টেন্সের ভার্বই বলে দেবে, অর্ডার দিব নাকি প্লিজ রিকোয়েস্ট দিব নাকি অ্যাডভাইস দিব, সেন্টেন্সের ভার্ব আপনাকে বলে দেবে গো আউট। আপনি কি বলবেন? ইউ আর রিকোয়েস্টেড টু গো আউট, সে তো যাবেই না, আপনি রিকোয়েস্ট করেন। ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার টু গেট আউট। বুঝতে পারছেন? দ্রুত লিখছি, আপনি এগুলো পারেন এই জন্য। কাম ইন, এটা আপনি লিখতে পারেন এভাবে, ইউ আর টোল্ড টু, ইউ আর টোল্ড টু কাম ইন, ইউ আর টোল্ড টু কাম ইন। আচ্ছা, প্লিজ ডু নট রান ইন দ্য সান, এটা বোঝা যাচ্ছে যে রিকোয়েস্ট করছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড, যেহেতু নেগেটিভ নট টু হবে, নেগেটিভ হলে কি? নট টু রান ইন দ্য সান, রান ইন the sun. You are requested
not to run in the sun. You are requested not to run in the sun. You are requested not to run in the sun. You're told to come in. Yes. সাবিনা ফেরদাউস। তাহলে এখানে আমরা বুঝে গেলাম। আরেকটা নোট আমরা লিখতে পারি। নোট নম্বর কত ছিল যেন? 3। 4 নম্বর নোটে আমরা লিখব ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা পরামর্শ দেওয়া বোঝাতে। 4 নম্বর নোট ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা এগুলো আবার প্রচুর প্র্যাকটিস রয়েছে হোমওয়ার্কে, এগুলো প্র্যাকটিস করে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমরা নোট নম্বর কত লিখব? 4 লিখব ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা পরামর্শ দেওয়া বোঝাতে। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝাতে বলেন? পরামর্শ, সাজেশন। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা পরামর্শ দেওয়া বোঝাতে, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা পরামর্শ দেওয়া বোঝাতে, সাজেশন দেওয়া বোঝাতে, পরামর্শ দেওয়া বোঝাতে, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা পরামর্শ দেওয়া বোঝাতে, পরামর্শ দেওয়া বোঝাতে অ্যাক্টিভের অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট প্লাস শুড বি প্লাস ভিতরি। দেখেন প্যাসিভ হওয়া আছে, এই যে প্যাসিভ করা, এই যে বি, এই যে ভিতরি, এই যে বি, এই ভিতরি, এর নামই প্যাসিভ। প্যাসিভ কাকে বলা হয় ভাই? বিভার প্লাস ভিতরিকে প্যাসিভ বলা হয়। প্যাসিভ কি জিনিস? বিভার প্লাস ভিতরি। যেখানেই বিভার প্লাস ভিতরির জন্ম, উদ্ভব, সেটার নামই হচ্ছে প্যাসিভ, সেটার নাম হচ্ছে প্যাসিভ। ওকে, অবে ইয়োর প্যারেন্টস। অ্যাক্টিভের অবজেক্ট কোনটা? অবে, মান্য করো কাকে? তোমার পিতামাতাকে। কাকে? তোমার পিতামাতাকে। এটা অবজেক্ট না? অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে। এই যে অ্যাক্টিভের অবজেক্ট প্লাস শুড প্লাস ভিতরি, অ্যাক্টিভের অবজেক্ট, তাহলে ইয়োর প্যারেন্টস, ইয়োর প্যারেন্টস শুড বি প্লাস ভিতরি, শুড বি প্লাস অবেইড। ভিতরি মানে মূল ভার্বের ভিতরি, অবেইড, ঠিক আছে? শুড প্লাস ভিতরি। হেল্প দ্য পোর, হেল্প দ্য পোর, তাহলে দা পোর, হেল্প করো কাকে? গরিব মানুষদেরকে হেল্প করো, তাহলে হবে কি? দ্য পোর, দ্য পোর। এখানে কিন্তু লেট ব্যবহার হচ্ছে না, খেয়াল করেন, লেট ব্যবহার কিন্তু হচ্ছে না। সুপরামর্শ দিতে লেট ব্যবহার করা যায় না। দ্য পোর শুড বি, দ্য পোর শুড বি হেল্পড, দ্য পোর শুড বি হেল্পড। এভাবে আপনি বলতে পারেন যে স্টপ দ্য ক্রাইমস, দ্য ক্রাইমস শুড বি স্টপড। কিপ ইউর ওয়ার্ডস, কিপ ইউর ওয়ার্ডস, তুমি তোমার কথাগুলো রেখো। কিপ ইউর ওয়ার্ডস, তাহলে ইউর ওয়ার্ডস শুড বি কেপ্ট, তাই না? এরকম অনেক সেন্টেন্স আপনি লাভ দ্য চিলড্রেন শুড বি লাভড, এরকম আপনি বলতে পারবেন। কিপ ইউর প্রমিজেস শুড বি কেপ্ট। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে চলে যাব, এরপরে কোথায় যাব? এরপরে যেটা যাব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ। তাহলে আমরা এটা যেটা শিখলাম, সহজ না? একদম সহজ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ থেকে দুটো জিনিস, একটা জিনিসই আসে, সেটা হচ্ছে হু থাকলে বাই হোম হয়, এটা। আর যদি হোম থাকে, হোম থাকলে হু হয়, পরীক্ষায় কম আসে। আর হু থাকলে বাই হোম হয়। দেখেন ইদানিং বেশ কয়েকটা পরীক্ষা আসছে, বিসিএসও কয়েকবার আসছে, এবারও আসছে। তাহলে হু থাকলে কি বাই হোম হয়, আর হোম থাকলে হু হয়। আর আগের যে রুল ওইটা, আমরা সিরিয়ালি যে রুলটা পড়ে আসছিলাম, ওই বেসিক নোট, ওই বেসিক নোটটাই। 37তম প্রিলিমিনারি প্রশ্ন, হু প্লান্টেড দিস ট্রি, হু প্লান্টেড দিস ট্রি, 37তম প্রিলিমিনারি প্রশ্ন। দেখেন হু প্লান্টেড দিস ট্রি, তাহলে হু থাকলে বাই হোম হবে, আগে যা ছিল তাই, আগের বেসিক নোট যাতা। হু থাকলে এই সেন্টেন্সে হু আছে, হু দিয়ে শুরু হয়েছে, বাই হোম হবে, এই বাই হোম হলো। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য দুটি। একটা হচ্ছে সেন্টেন্স শেষে অবশ্যই এই সেন্টেন্সটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে সেন্টেন্স শেষে, এবং অক্সিলারি ভাবে, সাহায্যকারী ভাবে অবশ্যই কি করতে হবে? সাবজেক্টের আগে বসাতে হবে। এটা নিয়ম, এটা আর অস্বীকার করার সুযোগ নেই। তাহলে এখানে মূল ভার্ব কোনটি? ভি2। এখন বি ভার্ব কোথা থেকে নেব? ওয়াজ এবং ওয়ার, বিকল্প এ নাই, বিন নেওয়া যাবে না, বি নেওয়া যাবে না, এম নেওয়া যাবে না, আর নেওয়া যাবে না, ইজ নেওয়া যাবে না, নিতে হবে কি? ওয়াজ দ্য ওয়ার। এখন ওয়াজ দেবো না ওয়ান দেবো? দেখতে হবে এটাকে আমি সাবজেক্ট হিসেবে বসাচ্ছি এখানে। এই সাবজেক্টকে দিস ট্রি, কয়টা গাছ? নাকি দিস ট্রিজ, ট্রিজ তো না, একটা গাছ। তাহলে আমরা নেব ওয়াজ, ওয়াজ দিস
টিডি, এই যে বৈশিষ্ট্য, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সিম্বল দিলাম, একটা দেখেন এই যে অক্সিলারি ভার্ব আগে বসালাম সাবজেক্টের আগে, ওয়াজ দিস ট্রি। এখন প্লান্টেড, এই যে বিভার্ব বসেছে, এটা বিভার্ব, অক্সিলারি ভার্ব বিভার্ব যেটা বলেন এটা তো এখানে ওয়াজই আছে, আর তো কিছু এখানে নাই, সুযোগ নাই, কারণ এখানে মূল ভার্ব যেরূপ বিভার্ব সেরূপ বসিয়েছি, এখানে ভিতরি বসাতে হবে, প্লান্টেডের ভিতরি প্লান্টেড নিজেই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কাজ শেষ। যদি বলি যে হু হ্যাজ রিটেন হ্যামলেট, কে হ্যামলেট লিখেছে? হু হ্যাজ রিটেন হ্যামলেট, হ্যামলেট কে লিখেছে? তাহলে হু থাকলে কি হবে? বাই হোম, কি হবে? বাই হোম দিলাম, বাই হোম। এখন মূল ভার্ব কোনটা? এটা, এর আগে যা আছে নামান, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ছিল না, এখান থেকে অক্সিলারি ভার্ব আছে, খেয়াল করি আমরা, এখানে অক্সিলারি ভার্ব ছিল না, সরাসরি হু এর পরে মূল ভার্ব ছিল, মূল ভার্ব ছিল, যদি অক্সিলারি থাকতো নামাইতাম, নিচে নামাইতাম, ওর তো কাজ নাই। আমার কাজটা শুরু হয় মূল ভার্ব থেকে, মূল ভার্বের আগে কি আছে ভাই এটা দেখার দরকার, নামাই দিবেন শুধু, হ্যাজ নামান, হ্যাজ, হ্যাজ নামালাম। এখানে মূল ভার্ব কি হিসাবে আছে? ভিতরি। মূল ভার্ব কি হিসাবে আছে? এটা কি বলবেন? ভিতরি, অবশ্যই ভিতরি দিব, কিন্তু তার আগে শর্ত হচ্ছে একটা সাবজেক্ট কিন্তু আগে নিয়ে আসতে হবে ভাই, হ্যামলেট বিন রিটেন, মূল ভার্ব যেরূপ বিভার্ব সেরূপ, রিটেন, এটা এক্সাম্পল অবশ্যই ইন্টারোগেটিভ সিম্বল দিতে হবে। আচ্ছা এই সেন্টেন্সটা এভাবেও লেখা যায়, দেখেন এই সেন্টেন্সটা এভাবেও লেখা যায়, হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন বাই, রিটেন বাই। তাহলে আমি এই বাইটাকে যখন শেষে লিখবো তখন কিন্তু হু দিয়ে লিখতে পারবো, বাই হোম লিখতে চাচ্ছি না আমি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু দিয়ে শুরু, আমি হু দিয়েই লিখবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হু দিয়ে শুরু, আমি হু দিয়েই লিখবো, তখন বাইটা শেষে দিতে হবে, ক্লিয়ার? বাইটা শেষে দিতে হবে। আর বাকিগুলো কোনো সমস্যা নাই, বাকি যে ডাব্লিউএস ওয়ার্ডসগুলো রয়েছে এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, ওগুলো থেকে পরীক্ষায় প্রশ্নও হয় না, প্রশ্ন হলেও আপনি পারবেন। আমি যদি বলি এরকম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এখানে হোয়াটের জায়গায় হোয়াটই বসবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এরকম, এটা কোনো সমস্যা না, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আচ্ছা যদি হোয়াটের পরে একটা নিয়ম আছে, হোয়াটের পরে এরকম হয় যে হোয়াট মেড দিস নয়েজ, হোয়াট মেড দিস নয়েজ, কে এই গোলমাল, কি কি গোলমাল হয়েছিল, হোয়াট মেড দিস নয়েজ। আচ্ছা তাহলে এখানে বাই হোয়াট হবে, বাই হোয়াট ওয়াজ দিস নয়েজ মেড, কেন হবে? এখানে দেখেন মূল ভার্ব, ভার্বে 2 নম্বর রয়েছে, এখানে 2 নম্বর দিলাম এবং এটার ভিতরে দিলাম, মাঝখানে সাবজেক্ট চলে আসছে, মানে ওই বিভার্বের আগে ভার্ব চলে আসছে, কারণ এখানে ইন্টারোগেটিভ সিম্বল দুইটা, একটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এনে অবশ্যই দুইটা সিস্টেম, একটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সিম্বল থাকবে, আর একটা সাবজেক্টের আগে অবশ্যই অক্সিলারি ভার্ব বিভার্ব বসাতেই হবে। এখানে কেন, এখানে দেখেন কি হলো, বাই হোয়াট হলো, এখানে চেঞ্জ কি আসছে, বাই হোয়াট, বাই হোয়াট আসছে। মনে রাখবো হোয়াটের পরে যদি সরাসরি মূল ভার্ব আসে, এখানে কিন্তু হোয়াটের পরে মূল ভার্ব আসে নাই, একটা অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে মূল ভার্ব, আগে অক্সিলারি ভার্ব আসছে তারপরে মূল ভার্ব আসছে, আর এখানে হোয়াটের পরে সরাসরি মূল, হোয়াটের পরে যদি মূল ভার্ব আসে, হোয়াটের পরে যদি মূল ভার্ব থাকে, হোয়াটের পরে যদি মূল ভার্ব থাকে তাহলে প্যাসিভ বাই হোয়াট দিয়ে শুরু করতে হয়, হোয়াটের পরে মূল ভার্ব থাকলে প্যাসিভ বাই হোয়াট দিয়ে শুরু হয়, বাই হোয়াট, হোয়াটের পরে যদি মূল ভার্ব থাকে, মূল ভার্ব, কিন্তু মূল ভার্ব এখানে ছিল না এই জন্য হোয়াট দিয়ে শুরু হয়েছে, যদি এখানে মূল ভার্ব থাকতো, মূল ভার্ব থাকলেই সেখানে বাই হোয়াট দিয়ে শুরু হতো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব, দুইটা স্পেশাল নোট আমরা লিখব, কারণ হচ্ছে একটি নোট লিখেছি বেসিক, আর দুইটা স্পেশাল নোট আমরা লিখব, স্পেশাল নোট, স্পেশাল নোট নাম্বার 1, স্পেশাল নোট 1, স্পেশাল নোট 1, এই দুইটা নোট লিখে আমরা আসলে এক্সারসাইজে যাব বা ক্লাস শেষের দিকে চলে যাবে। সেটি হচ্ছে নোট নাম্বার 1 এ আমরা লিখব, যে সকল ভার্বের পর বাই বসে না, এই 4টা মুখস্থ রাখতে হবে। যদি প্রশ্ন এখান থেকে দিয়ে দেয়, যে সকল ভার্বের পরে কি বসে না, বাই বসে না, যে সকল ভার্বের পরে প্যাসিভে বাই বসে না, যে সকল ভার্বের পরে প্যাসিভে কি বসে না, বাই বসে না, এটা একটু মুখস্থ রাখতে হবে। যে সকল ভার্বের পরে প্যাসিভে বাই বসে না, বাই
বসে না। অ্যানোয়েড, ভেজড, অ্যানোয়েড, ভেজড। ডিসগাস্টেড, এগুলো একই অর্থ, বিরক্ত করা। অ্যানোয়েড, ভেজড, ডিসগাস্টেড। স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড লিখতে পারেন। ডিসস্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড। 6 নম্বর। গ্র্যাটিফাইড, এই স্যাটিসফাইড মানে গ্র্যাটিফাইড, গ্র্যাটিফাইড। চার্ম, মার্ভেলড, মার্ভেলড। প্লিজড, ব্লেসড। শকড। আচ্ছা, এরপর 12 হচ্ছে, 12 কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। 12 হচ্ছে স্টান্ট, স্টান্ট মানে অবচেতন করা, অজ্ঞান করা। স্ট্যান্ট, স্টান্ট, STUNNED, স্ট্যান্ট। এই যে ভার্বগুলো একটু মনে রাখা পরীক্ষা বোধ। আল্লাহকে বলবেন সৃষ্টিকর্তাকে আমাকে পরীক্ষার মতো মনে রাখে, এরপরে ভুলে যেতে চাই, এরপরে ভুলে যেতে চাই, জীবনেও লাগবে না। এগুলোর পর ব্যক্তি বসলে উইথ হবে, এগুলোর পর ব্যক্তি না বসলে অ্যাট হবে। এগুলোর পর যদি ব্যক্তি বসে তাহলে উইথ হবে, এগুলোর পরে ব্যক্তি না বসলে কি হবে? এগুলোর পরে ব্যক্তি বসলে উইথ হবে, ব্যক্তি না বসলে অ্যাট হবে। ব্যক্তি বসলে উইথ, ব্যক্তি না বসলে অ্যাট, ব্যক্তি বসলে উইথ, ব্যক্তি না বসলে অ্যাট। ফর এক্সাম্পল, she shocked me. The news shocked me. খেয়াল করেন, he annoyed me. His behavior annoyed me. She shocked me, তাহলে এখানে মূল ভার্ব কোনটি? shocked। এখানে অবজেক্ট কোনটি? এইটা শক। সে শক করেছিল কাকে? আমাকে। সে আহত করেছিল কাকে? আমাকে। আঘাত দিয়েছিল কাকে? আমাকে। এটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টে চলে আসলো আই। মূল ভার্ব যেরূপ বিভার্ব ছিল, এটা V2, এটা V2। মূল ভার্ব যেরূপ বিভার্ব চলো এটা ভিতরে দিয়ে দেন, শকটার ভিতরে শকটি, শক। তাহলে আই ওয়াজ শকড বাই হার লেখা যাবে না, লিখতে হবে উইথ হার, উইথ হার। কারণ হচ্ছে উইথের পরে আমি একটি ব্যক্তিকে বোঝাচ্ছি, একটি মেয়েকে বোঝাচ্ছি, জয়নাকে বোঝাচ্ছি, সকিনাকে বোঝাচ্ছি, হারকে বসাচ্ছি। তাহলে এখানে উইথের পরে একটি ব্যক্তিবাচক প্রণয়ন বসেছে, তাহলে এজন্য এটা হবে, এটা ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক প্রণয়ন বসেছে। ঠিক একইভাবে আই ওয়াজ শকড, এখানে বাই হবে না, হবে অ্যাট দ্য নিউজ, অ্যাট দ্য নিউজ। কারণ অ্যাট বসেছে, কারণ তারপরে ব্যক্তি বসে নাই, একটি বস্তু বসেছে। দ্য নিউজ এটা ব্যক্তির নাম নয়। ঠিক একইভাবে আই ওয়াজ অ্যানোয়েড বাই হিম বলা যাবে না, বলতে হবে উইথ হিম, বলতে হবে উইথ হিম। খেয়াল করেন, উইথের পরে আমরা এই বসতে। এরপরে দেখেন হিজ বিহেভিয়ার অ্যানয়েড মি, সে না কিন্তু, তার ব্যবহার আমাকে বিরক্ত করেছে, তার ব্যবহারটা আমাকে বিরক্ত করেছে। সে না, তার ব্যবহার। ব্যক্তি সরাসরি না, এখানে তার ব্যবহারের কথা উল্লেখ আছে। ব্যক্তি হিসেবে আমি তাকে খুব ভালো জানি, কিন্তু আজকের ব্যবহারটা আমাকে খুব বিরক্ত করেছে। তাহলে আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন
আচ্ছা, এটা ভয় পাওয়ার কিছু নাই, কিছু সেন্টেন্সের মধ্যে এইগুলো সীমাবদ্ধ থাকে। এই সেন্টেন্সগুলো বেশি না, 10-12টা, 10টাও না, তারও কম। এই সেন্টেন্সগুলো একটু আয়ত্ত করলে দেখবেন পরীক্ষায় ওই সেন্টেন্স হুবহু তুলে দিচ্ছে। মজার ব্যাপার এটা, বাইরের সেন্টেন্স দিবে না, ওই সেন্টেন্স দিচ্ছে। পিএসসি সেন্টেন্স খুঁজেই পায় না, ওটার ডিম অত সেন্টেন্স খুঁজেই পাবে না, তাহলে এই সেন্টেন্সই দিচ্ছে। তাহলে এই সেন্টেন্সগুলো একটু রপ্ত করলে কোথায় বাই, কোথায় উইথ বসে, কোথায় অ্যাট বসে একটু জেনে। তারপর দেখেন covered field, তাই না, covered field, seized, decorated, সব পাস্টে লিখেছি কারণ এই পাস্টে এটার পরেই তো অল্প অবশ্যই, তাই না, পাস্ট পার্টিসিপল ফর্মে লিখেছি। দেখেন covered, কাভার লিখিনি কিন্তু, covered, ফিল লিখিনি, লিখেছি ফিল, সিজ লিখিনি, লিখেছি সিজড, ডেকোরেট লিখিনি, ডেকোরেটেড লিখেছি। এগুলো পরে ভাইয়া ব্যক্তি বস্তু চিন্তা করার দরকার নেই। এই ভার্বগুলো থাকলেই বাই বসবে না, এই ভার্বগুলো থাকলেই বসবে উইথ, বসবে উইথ। শুধু এই যে 12টি আমরা লিখলাম, যেগুলো লিখলাম স্টার্ন, যেগুলো বেসড, অ্যানোয়েড, এগুলোর পরে আপনি যদি ব্যক্তি হিম, হার, দেম, রাসেল, জরিনা, এগুলো যদি ব্যক্তি বসান তাহলে আপনি উইথ বসাবেন, ব্যক্তি না বসলে অ্যাড বসাবেন। কিন্তু এগুলোর ক্ষেত্রে আর আপনার কোনো কিছু জানার দরকার নাই, শুধু আমি সিজড ভার্বটি পাইলেই হয়েছে, ফিল্ড ভার্বটি পাইলেই হয়েছে, কাভার্ড ভার্বটি পাইলেই হয়েছে, ডেকোরেট পাইলেই হয়েছে, উইথ লাগাবো, শেষ। এরপরে আসেন, তাহলে কেমন যেটা, আচ্ছা a cave, a cave covers the pen, the pen, the pen is covered with a cave, with a cave। আচ্ছা, এটা বুঝতে পারছেন, এগুলো উদাহরণ আরো দেওয়া আছে, এক্সাম্পলে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, এটা করতে পারবেন। এরপরে আমি আরো কিছু দেখাই, সেটা হচ্ছে যে content, content, embodied, 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 interested, grounded, involved, এগুলোর ক্ষেত্রে ব্যক্তি বস্তু বুঝি না, কি আসলে দেখার দরকার নাই। কন্টেন্ট ভার্ব থাকলে, এমবডিড ভার্ব থাকলে, ইন্টারেস্টেড থাকলে ইন হবে, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড পরীক্ষা, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড ইন মিউজিক, ইন, হ্যাঁ, গ্রাউন্ডেড ইন, ইনভলভড ইন, এরকম। আচ্ছা, যেমন ধরেন পরীক্ষায় প্রশ্ন হয়েছে এরকম, মাই টিচার embodies all the good qualities, 27তম প্রিলিমিনারি প্রশ্ন, মাই টিচার embodies all the good qualities, মাই টিচার embodies all the good qualities, তাহলে all the good qualities কি embodies করেছিল, কি গ্রহণ করেছিল আমার টিচার, all the good qualities, তাহলে all the good qualities সামনে চলে আসলো, all the good qualities, all the good qualities সামনে চলে আসলো। তাহলে এখানে মূল ভার্বটা কি রূপে আছে, এক নম্বর ফর্ম, এই যে এস বেস যুক্ত আছে, থার্ড পারসন এক নম্বর ফর্ম যুক্ত আছে, তাহলে এখানে কি হবে, কোয়ালিটিস, যেহেতু কোয়ালিটিস প্লুরাল তাহলে হবে আর, এটা আবার বি হবে না, হ্যাঁ, আর, কোয়ালিটিস আর, এমবডিড, মূল ভার্ব যেরূপ, বিভার সেরূপ, মূল ভার্ব এক নম্বর, বিভার এক নম্বর, মূল ভার্ব এক নম্বর, বিভার এক নম্বর, ভিতরি লাগাই দেন, এমবডিড ভিতরি, এমবডিড, ইন মাই টিচার, এমবডির সাথে কি হবে, ইন মাই টিচার, বাই হবে না কিন্তু এখানে, ইন মাই টিচার, the parcel contains some documents, the parcel contains some documents, the parcel contains some document, পার্সেল কন্টেন্ট ধারণ করে, কি ধারণ করে, কিছু নথিপত্র, তাহলে কিছু নথিপত্র অবজেক্ট আছে, সাবজেক্টে চলে আসবে, সাম ডকুমেন্টস, মূল ভার্ব কি রূপ আছে, ভার্ব ওয়ান, বিভার ভার্ব ওয়ান থেকে নিতে হবে, সাম ডকুমেন্টস আর কন্টেন্ট ইন দ্য পার্সেল, কন্টেন্ট ইন দ্য পার্সেল, কন্টেন্ট ইন দ্য পার্সেল, কন্টেন্ট ইন দ্য পার্সেল। ওয়ারিদ,
অরিড থাকলেই ভাই অ্যাবাউট, ব্যক্তিবস্তু বুঝি না, অরিড থাকলেই কি অ্যাবাউট। সারপ্রাইজড, এই সারপ্রাইজ থাকলেই, সারপ্রাইজ যদি থাকে তাহলে সারপ্রাইজ অ্যাড বসবে। এরপরে যে নোন, নোন থাকলেই কি বসবে টু। এটা দিয়ে পরীক্ষা আসছে 3 বার বিসিএসে। নন থাকলে কি টু, আমরা নন থাকলে বাই দিয়ে দিই, ভুলে যাই। আমরা বাই দিতে ভুলি না, কিন্তু আসলে হবে টু, কিন্তু আমরা ভুল করে বাই দিয়ে দিই। বাই দিতে আমাদের ভুল হয় না, বাই আমাদের খুবই প্রিয়, কিন্তু টিচার যদি শেখাতো যে বাই দিলে প্যাসিভ দুর্বল হয়। এটা আমি সবসময় শিখেছি স্টুডেন্টদের, বিশ্বাস করে আমি যতদিনই প্যাসিভ শিখেছি বারবার আমি এই কথাটা বলেছি, বাই দিলে ভাই প্যাসিভ নষ্ট হয়ে যায়, প্যাসিভ দুর্গন্ধ হয়ে যায়, প্যাসিভ গন্ধ ছড়ায়, প্যাসিভ একদম খারাপ মানের প্যাসিভ হয়, ওটা প্যাসিভই হয় না, খুব খারাপ মানের প্যাসিভের নাম হচ্ছে বাই দিয়ে লেখা। এটা রিটেনে টের পাবেন, হাড়ে হাড়ে টের পাবেন। আপনি তো বাই দিয়ে লিখতে অভ্যস্ত হয়ে যাবেন, খালি বাই বসা, বাই দিলেই মনে হয় প্যাসিভ হয়। ভাইয়া বাই একটা প্রেপোজিশন, বায়ের সাথে প্যাসিভের বিন্দুমাত্র রক্তের সম্পর্ক নাই, এবং দুঃসম্পর্কের কাজীও না, দুঃসম্পর্কের পাড়া প্রতিবেশী না, এবং পাশের মহাদেশেও বাস করে না। মানে বায়ের সাথে প্যাসিভের কোনো ধরনের সম্পর্ক নেই, প্যাসিভের সাথে সম্পর্ক শুধু বিভার্বের, প্যাসিভের সম্পর্ক শুধু বিভার। এখন বাই আমরা কেন বসাই? কারণ বায়ের পরে একটা নাউন বসাই, এর জন্য। বায়ের পরে শিলাকে বসাই, জৈনাকে বসাই, হিমকে বসাই, হারকে বসাই, বাংলাদেশকে বসাই, এই জন্য বাইটা বসানো লাগে। যদি আপনি বাংলাদেশের কনসেপ্টটা ওই সেন্টেন্সের মধ্যে ঢুকে যায়, যদি জরিনের কনসেপ্টটা সেন্টেন্সের মধ্যে ঢুকে যায়, তাহলে আপনি বাই বসাবেন কেন? আপনি কেন রিডান্ডেন্সি করবেন? কেন করবেন? এই দায়ভার কে নিবে? তাহলে বায়ের সাথে প্যাসিভের কোনো সম্পর্ক নেই, দুঃসম্পর্কের কাজিনও না, দুঃসম্পর্কের পাড়া প্রতিবেশীও না, কোনো ধরনের সম্পর্ক বায়ের সাথে নেই। যার কারণে দেখেন বিভিন্ন প্রেপোজিশন কিন্তু বসছে, ধরাটা খাবেন, ধরা খাওয়ার আগে নিজেকে শুধরে নিতে হবে। ওকে, স্পেশাল নোট টু, স্পেশাল নোট টু শেষ করে আমাদের ক্লাস শেষ হবে। স্পেশাল নোট টু, মূল ভার্বের পর each other, on another, এটা কি বলা হয়? রেসিপ্রোকাল প্রোনাউন, আমরা শিখে আসছি রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, কমা রিফ্লেক্সিভ, সেলফ যুক্ত ওয়ার্ড, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? সেলফ যুক্ত যেগুলো ওয়ার্ড, মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস, সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, লিঙ্ক ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অথবা বিভার প্লাস আইএনজি, এই দুইটাকে বলা হয়, এই যে দুইটা, এই দুইটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ থাকলে, তাহলে কয়টা জিনিস থাকলে? তিনটা জিনিস থাকলে। কয়টা জিনিস থাকলে? তিনটা। একটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং কোয়াসি প্যাসিভ থাকলে। কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ কাকে বলা হয়? কোয়াসি প্যাসিভ বলা হয় লিঙ্কিং ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বতে অ্যাডজেক্টিভই বসে। লিঙ্ক ভার্ব কোনগুলো? ওই যে টেস্ট, স্মেল, লিঙ্কিং ভার্বগুলো রয়েছে, টেস্ট, স্মেল, স্টার্ন, সিট, যেগুলো আমরা দেখেছি, হ্যাঁ, ফিল, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্ক ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ বসে, এইটার জন্য এটাকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ। আরেকটা হচ্ছে বিভার প্লাস আইএনজি, বিভার প্লাস আইএনজি, এখানে কিন্তু কমপ্লিমেন্ট বসে না, এখানে যে অ্যাডজেক্টিভটা থাকে এটা কমপ্লিমেন্ট। এটা কি থাকে? কমপ্লিমেন্ট। হানি টেস্ট সুইট, এখানে সুইটটা কিন্তু কমপ্লিমেন্ট। আই ফিল টায়ার্ড, টায়ার্ডটা কিন্তু কমপ্লিমেন্ট। আর আমি, কমপ্লিমেন্ট দুই ধরনের, একটা অ্যাডজেক্টিভ হয়, একটা নাউন হয়, কমপ্লিমেন্ট দুই ধরনের। আচ্ছা, ওইদিকে না যাই। কোয়াসি প্যাসিভ কাকে বলে? কোয়াসি শব্দের অর্থ হচ্ছে হাফ, হাফ, অর্ধেক। তার মানে অর্ধেক প্যাসিভ, প্যাসিভ মানে সে নিষ্ক্রিয়, অর্ধেক নিষ্ক্রিয়, অর্ধেক অর্ধেক সক্রিয়। তার মানে এটা গঠনগতভাবে মনে হয় যে সেন্টেন্সটি ঠিক আছে, সেন্টেন্সটি অ্যাক্টিভ, কিন্তু অর্থ করলে মনে হয় প্যাসিভ। ইহাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। আবারও বলছি, কোয়াসি প্যাসিভ মানে অর্ধেক প্যাসিভ, অর্ধেক অ্যাক্টিভ। এর গঠনগত মনে হয়, গঠনগত অবস্থা মনে হয় অ্যাক্টিভ, কিন্তু এর অর্থগত অবস্থা প্যাসিভ। সেটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। অর্ধেক অ্যাক্টিভ, অর্ধেক প্যাসিভ, কেমন কেমন লাগে, এটাকে বলে প্যাসিভ। সেটার স্ট্রাকচার হচ্ছে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা বিভার প্লাস আইএনজি। সেটা হচ্ছে যে কোয়াসি প্যাসিভ। থাকলে, থাকলে অ্যাক্টিভের সাবজেক্টটি, অ্যাক্টিভের সাবজেক্টটি প্যাসিভ এর
সাবজেক্ট হয়, এখানে আর পরিবর্তন হয় না, পরিবর্তনের সুযোগ নাই। কারণ এখানে কেন পরিবর্তন হয় না বলেন, এখানে অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকলেই না অবজেক্টই সাবজেক্টে আসবে, সাবজেক্টই অবজেক্টে যাবে, তাই না? একটা বাক্যের যখন ট্রানজিটিভ ট্রানজিটিভ মনোট্রানজিটিভ ডাইট্রানজিটিভ থাকবে, মানে সেটার অবজেক্ট থাকবে, অবজেক্টে তো সাবজেক্ট আসবে, কিন্তু এখানে তো অবজেক্ট থাকার প্রশ্ন ওঠে না, আসে হচ্ছে অন অ্যানাদার, আছে হচ্ছে ইস আদার, রেসিপ্রোকাল প্রোনাউন, মানে একটা ভার্বের পরে প্রোনাউন রয়েছে, আর একটা ভার্বের রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, সেলফযুক্ত ওয়ার্ড, এটাকেও অবজেক্ট বলা হয়, অবজেক্ট বলা হয় তা না। এই রেসিপ্রোকাল প্রোনাউন যখন বসে তখন কিন্তু এটা অবজেক্ট, রেসিপ্রোকাল অবজেক্ট এরকম বলা হয়, অথবা রিফ্লেক্সিভ অবজেক্ট এটাও বলা হয়। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে এগুলো থাকলে, মূল ভার্বের পরে যদি ইস আদার থাকে, ওয়ান আনাদার থাকে, রেসিপ্রোকাল প্রোনাউন থাকে, এবং লিঙ্কিং ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ থাকে, এটা মূল ভার্ব না, লিঙ্কিং ভার্ব। মূল ভার্ব কিন্তু এগুলো, এই যে মূল, আচ্ছা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এটা উদাহরণ আসলে এইসব রুলস পরে মনে থাকে না, আপনার মনে থাকার কথা না। উই লাভ ইস আদার, উই লাভ ইস কি আদার, তাহলে এই মূল ভার্ব, এটা এই মূল ভার্বে যদি ইস আদার থাকে, মূল ভার্বে যদি অনাদার থাকে, মূল ভার্বের পরে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, তাহলে অ্যাক্টিভের সাবজেক্টিভ প্যাসিভের সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়, কারণ এই ইস আদার সামনে আসবে না। তাহলে উই, এখানে মূল ভার্ব কি রূপ আছে, ভি1, বিভার্ব ভি1 থেকে হবে, আর মূল ভার্ব যেরূপ বিভার্ব, আর কেন হলো উই হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আর মূল ভার্ব যেরূপ বিভার্ব ভিতরে দিয়ে দেন, লাভ শেষ, বাই ইস আদার। বুঝা গেছে কিনা? হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, তাহলে মূল ভার্বের কি বসছে, সেলফযুক্ত ওয়ার্ড, তাহলে এই সেলফযুক্ত ওয়ার্ড কিন্তু সামনে আসবে না, এই অ্যাক্টিভের সাবজেক্টিভ প্যাসিভের সাবজেক্ট হবে। মূল ভার্ব কি রূপ আছে, ভি2, বিভার্ব ভি2 হবে ওয়াজ, মূল ভার্ব যেরূপ বিভার্ব সেরূপ, ভিতরে দিয়ে দেন, কিল্ডের ভিতরে কিল্ড। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে যে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, তাহলে এটা অ্যাডজেক্টিভ কিনা? অবশ্যই অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ বসে, হানি ইজ সুইট অ্যাডজেক্টিভ। আর তাহলে এই অ্যাডজেক্টিভ কিন্তু সামনে আসবে না, কারণ অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্টিভ ভূমিকায় থাকে না। আচ্ছা, হানি হানি থাকবে, হানি। আচ্ছা, মূল ভার্ব কি রূপে আছে, ভার্ব ওয়ান, বিভার্ব ভার্ব ওয়ান থেকে হবে ইজ, কারণ হানি আবার বি হবে না, হানি ইজ, ওই যে বলছো 99.99 ক্ষেত্রে বি হবে, কিন্তু বাকি ক্ষেত্রে তো একটা ক্ষেত্র আছে। হানি ইজ, মূল ভার্ব যেরূপ বিভার্ব সেরূপ, মূল ভার্ব যেরূপ বিভার্ব সেরূপ, এটা ভিতরে দিয়ে দেন, টেস্টের ভিতরে টেস্টেড, সুইট, এটা আবার বাই হবে না, কারণ এই কোয়াসিভ প্যাসিভের পর বাই হয় না, কোয়াসিভ প্যাসিভের পর কোয়াসিভ প্যাসিভে বাই হয় না, বাই বসে না, এই কোয়াসিভ প্যাসিভে কিন্তু বাই বসে না, কোয়াসিভ প্যাসিভ যে সেন্টেন্সগুলো রয়েছে বাই বসে না। এই সেন্টেন্সটির আরেকটা মান্যতার আমলে একটা সেন্টেন্স হয়, সেটা হচ্ছে যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, ওই যে ইট ইজ টেস্টেড ওখানে প্যাসিভ হয়েছে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এই টেস্টেডে প্যাসিভ হয়েছে। সেন্টেন্স নাম্বার 4, সেন্টেন্স নাম্বার 4, দ্য বুক ইজ পেন্টিং, দেখেন দ্য বুক ইজ পেন্টিং, দ্য বুক ইজ পেন্টিং, এই যে বিভার প্লাস আইনজি, বিভার প্লাস আইনজি যদি থাকে, বিভার প্লাস আইনজি সেটাই কসিভ প্যাসিভ বলা হয়, বিভার প্লাস আইনজি, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, বিভার প্লাস আইনজি, এবং এটা কমপ্লিমেন্ট নন কমপ্লিমেন্ট, আচ্ছা অ্যাডজেক্টিভ, এটার কমপ্লিমেন্ট, বুকটাই তো পেন্টিং হচ্ছে কিন্তু কমপ্লিমেন্ট নন অ্যাডজেক্টিভ এরকম আর কি। আচ্ছা, দ্য বুক ইজ পেন্টিং, তাহলে এটার সাবজেক্টটাই প্যাসিভের সাবজেক্ট হবে, দ্য বুক ইজ বসে গেছে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, মূল ভার্ব এটা, মূল ভার্ব কি রূপ আছে, ভার্ব এক নম্বর ফর্ম আছে, তাহলে বি, মূল ভার্ব আইনজি ছিল, এটা তো আইনজি, মূল ভার্ব যেরূপ বিভার্ব সেরূপ হলো, এটা ভিতরি দিয়ে দেন, এবার ভিতরি কি পেন্টেড, কাজ শেষ। ম্যাঙ্গোস আর সেলিং, ম্যাঙ্গোস আর সেলিং, তাহলে ম্যাঙ্গোস বসে গেল, আর বসে গেল, মূল ভার্ব কি রূপে আছে, এক নম্বর ফর্ম, বিভার্ব এক নম্বর ফর্ম থেকে নেন, মূল ভার্ব আইনজি আছে, বিভার্ব আইনজি লাগান, তাহলে মূল ভার্ব যেরূপ বিভার্ব সেরূপ, কমপ্লিট, এটা ভিতরি দিয়ে দেন, সোল্ড। ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো, এগুলো তো পারেন। তাহলে প্যাসিভের কি আমি নতুন কিছু শিখেছি? কোনো কিছু নতুন শিখাইনি। আমি যেটা বলবো সেটা হচ্ছে এখন যেটা শিটে রয়েছে এগুলো থেকে বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছে এরকম ঘটনা ঘটে নাই। শিটে যেটা দেওয়া আছে যে 1 থেকে 7 নম্বর রুল, তারপরে এটা আপনার জেনে রাখা উচিত, কারণ আপনার ভাগ্য খারাপ, এই সময় ভাগ্যের যেহেতু খারাপ, এই ভাগ্যটা ভালো করতে হবে, এটা কিন্তু আপনার কাজে লেগে যেতে পারে, কাজে লেগে যেতে পারে। এটা হচ্ছে কত নম্বর ক্লাস? 16 নাম্বার ক্লাস, 16 নাম্বার ক্লাস।
16 নাম্বার ক্লাসে যে নোটগুলো সেটা হচ্ছে যে 1 নম্বর নোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা কারেকশনে থাকতে পারে। কারেকশনে সেটা হচ্ছে যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্ব প্লাস প্রেপোজিশন। সিট ডাউন, স্ট্যান্ড আপ, ভার্ব প্লাস প্রেপোজিশন। এই প্রেপোজিশন কিন্তু সরানো যাবে না, প্যাসিভে গেলে প্রেপোজিশন থেকে যাবে, প্রেপোজিশন থেকে যাবে। যেমন টেক কেয়ার অফ, এই যে কেয়ার অফ, এই কেয়ার অফটা প্যাসিভে লিখলেও এটার সাথে থেকে যাবে, এটা নষ্ট হবে না। আচ্ছা, ওই যে টক অফ, এই যে টক অফটা কিন্তু প্যাসিভে থেকে যাবে, তারপর আবার বাই বসেছে, অফের পরে বাই বসেছে, এটা বসবে। আচ্ছা, এরকম উদাহরণ আমাদের এখানে পাবো। 2 নম্বর নোটটা একটু দেখেন। 2 নম্বর নোটে বলা হচ্ছে যে অ্যাক্টিভলি পিপুল, ওয়ান, নো বডি, সামবডি, সার্কামস্টেন্স, ফায়ার, এইগুলো যদি সাবজেক্ট থাকে তাহলে প্যাসিভে এদেরকে লিখতে হয় না, প্যাসিভ এদেরকে লিখতে হয় না, লেখা উচিত না। আর ব্যাকেটে একটা কথা লেখা আছে অন শুড যুক্ত বাক্যে, অন শুড দিয়ে যদি কোনো অ্যাক্টিভ বাক্য শুরু হয় সেটাকে প্যাসিভ করতে বলা হয়। তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে যে প্যাসিভে ওয়ান্সের পরের ওয়ার্ডটি প্লাস শুড বি প্লাস ভি3, ওয়ান্সের পরের ওয়ার্ড, ওয়ান্সের পরে যে নাউনটি থাকবে, ওয়ান্সের পরে লাস্টে যে নাউনটি থাকবে, ওয়ান্স ডিউটি, ওয়ান্স দ্য ওয়ার্ক, ওয়ান্সের পরে যে নাউনটি থাকবে ওটা লিখবো আমরা প্যাসিভে, লিখে শুড বি প্লাস ভি3, শুড বি। কিন্তু এখানে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 5 এবং 6 নম্বর নোটটা খেয়াল করেন, 5 এবং 6, বাকিগুলো আপনি নিজে পড়ে বুঝবেন। 5-6 বলছে যে ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিজেস। এই প্রমিজেসের সাথে কি লেখা আছে, সেটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল। প্রমিজেস গোনা যায়, প্রমিজেস ওয়াদাগুলো, অনেকগুলো কথা যে গোনা যাচ্ছে। এই তাহলে এই প্রমিজেস থাকলে সমস্যা নয়, প্রমিজেস বসে যাবে, প্রমিজেস থাকলে প্রমিজেস বসবে প্যাসিভে। কিন্তু যদি প্রমিজ থাকে, প্রমিজ পরের 6 নম্বর সেন্টেন্সটা প্রমিজ থাকে, তাহলে প্যাসিভে লিখতে হবে আ প্রমিজ। এটা কিন্তু কারেকশনে থাকে। প্রমিজ থাকলে সবসময় প্যাসিভ সেন্টেন্স হবে আ প্রমিজ। প্রমিজেস থাকলে কোনো প্রবলেম নাই, কিন্তু প্রমিজ থাকলে লিখতে হবে আ প্রমিজ। আশা করি বুঝতে পেরেছেন, এখানে না বোঝার কোনো কিছু নাই। এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, এটা চেষ্টা করতে হবে সবগুলো নিজে করার। এখানে আমি তো নোট পরে দেবো এর অ্যান্সার, কিন্তু আগে আপনি চেষ্টা করেন যে নিজে এগুলো আপনি সলভ করতে পারছেন কিনা। হ্যাঁ, এই ক্লাসকে বেস ধরে এবং এই 7টা নোট পড়ে আপনি আগে দেখেন যে এগুলো সলভ করতে পারছেন কিনা। 1 নম্বর এক্সারসাইজে এগুলো সব দেওয়া হয়েছে। 1 নম্বর এক্সারসাইজে ওই 7টা নোটের মিক্সড রয়েছে। 1 নম্বর এক্সারসাইজে 7টা নোটের মিক্স রয়েছে। আমি আবারও বলছি, 1 নম্বর এক্সারসাইজে আমি যা পড়ালাম এবং এই 7টা নোটের মিক্স দেওয়া আছে, এবং পরেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো দেওয়া আছে, এবং এমসিকিউ এক্সারসাইজ দেওয়া আছে। আপনার জন্য কথা হচ্ছে সেটা আগামীকাল সকালে, শুক্রবার আছে, আমার আসলে দেরি হয়েছে, আপনাদের কোর্স কিন্তু অনেক সময় সাপেক্ষ এভাবে যে সবগুলো ক্লাস নেই। সেক্ষেত্রে আগামীকাল একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে ফ্রাইডে আছে আগামীকালকে আগামীকালকের কথা বলছি। আগামীকালকে এই টাইমটাতে ক্লাস হবে 9:30টায়। আগামীকালকে 9:30-এ ক্লাস হবে হচ্ছে পরের ক্লাসটা, অর্থাৎ 17 লেকচারে কী আছে, কন্ডিশনাল সেন্টেন্স আর হচ্ছে যে ডিগ্রি, কন্ডিশনাল সেন্টেন্স ডিগ্রি। আমি চেষ্টা করবো অল্প সময়ে ক্লাসটা শেষ করার, কারণ ফ্রাইডে কালকে আছে। আর এটা নিয়ে যদি প্রবলেম থাকে, এটা নিয়ে আগে আপনি এটা চেষ্টা করতে থাকবেন, কারণ ভয়েসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু সবসময় পরীক্ষায় আসে না ভাই। কন্ডিশনাল সেন্টেন্স পরীক্ষায় সবসময় আসে না, প্রতি পরীক্ষায় আসে না। কিন্তু এমন একটা পরীক্ষা দেখাতে পারবেন না যেখান থেকে বিশেষ পরীক্ষা হয়েছে অথবা কম্পিটিটিভ এক্সাম হয়েছে যেখানে প্যাসিভ থেকে প্রশ্ন হয়নি। একাডেমিক হোক আর যে কোনো ধরনের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, যে কোনো পরীক্ষায় হোক, প্যাসিভ থেকে প্রশ্ন কোনো না কোনোভাবে প্রশ্ন হয়েছে প্যাসিভ থেকে। এই জন্য প্যাসিভটা বেশি গুরুত্বপূর্ণ। এটা সময় নেন, প্রয়োজনে কালকে এইটা থাক, আপনারা চেষ্টা করেন, পরের ক্লাসে এটা আমরা আলোচনা করব, রবিবার আলোচনা করব হতে পারে। সেক্ষেত্রে আগামীকালকে কয়টা ক্লাস হবে বলেন, লিখেন কয়টা ক্লাস হবে, সবাই একটু লিখি আগামীকাল ক্লাস কয়টায়, আগামীকাল সকালে ক্লাস কয়টায় লিখেন। রেহেনা আক্তার রিনা, হ্যাঁ আগামী ক্লাস 9:30টায়। সাবিনা ফেরদৌস 9:30টায়। আপনি কি আপনার প্রোফাইল পরিবর্তন করেছেন কেন? সাবিনা তার একজন ছিল হলুদ কি যেন এরকম প্রোফাইল পরিবর্তন করেছেন তাই না? শিউলি 9:30টায়। রাফিউল খান 9:30টায়। হ্যাঁ অন্তর, ইম্পসিবল ফর মি, ওইলে কোনো কিছু লেখেন, লেখছেন ইম্পসিবল ফর মি। আচ্ছা, এটা ফ্রাইডেতে কেন ইম্পসিবল? যারা জব করেন মনে কিছু, তাহলে তো ফ্রাইডেতে করতে হবে না?
যদি ক্লাসগুলো সকালে হতো তাহলে তো সমস্যা হয়ে যেত। আচ্ছা, তাহলে আমাদের কালকে 9:30 ক্লাস, অবশ্যই সবাই উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাসগুলো কিন্তু এভাবে শেষ হয়ে যাবে, পরে কিন্তু আফসোস করতে হবে। স্নিগ্ধা সরকার, বোঝা যাচ্ছে উনি ডিউটিতে থাকবেন বা ব্যস্ততম সময় কাটাবেন, যার কারণে ক্লাসটা কাল করতে পারবেন না। স্যার প্রোফাইল চেঞ্জ করেছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, রশিদ বকুল, 9:30 ক্লাস, ঠিক আছে। কালকে অনেকের এক্সাম আছে, হ্যাঁ অনেকের থাকলে আপনার আছে হয়তো বা, ঠিক আছে, অনেকের নাই, সমস্যা নেই। ঠিক আছে, আগামীকাল ক্লাসটা হবে 9:30টায়। হ্যাঁ, যাদের খুব বেশি প্রবলেম, হ্যাঁ ডিউটি আছে স্নিগ্ধা সরকার। আচ্ছা, খুব বেশি প্রবলেম থাকলে তাকে তো অবশ্যই পরে করে নিতে হবে, এটা ক্লাসটা পরে করে নিতে হবে, কারণ কন্ডিশনাল সেন্টেন্স তো গ্রামের একটা গুরুত্বপূর্ণ পার্ট। ডিগ্রিটা তো গুরুত্বপূর্ণ, ডিগ্রিটা পরীক্ষা সরাসরি আসে না, কিন্তু এবার আসছে, কিন্তু এবার আসে তো চেঞ্জ আসতে বলে না, বলে কম্পারেটিভ কোনটা, বলেছে যে কম্পারেটিভ কোনটা বলো, এটা আসছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক।